পুরো গ্রামের ধারণা ছিল যে বিধবাটি একজন আবর্জনা কুড়ানি। লোকেরা তাকে প্রতিদিন সকালে পাথুরে গলিগুলোতে নিজের হাতের ঠেলাগাড়িটি টেনে নিয়ে যেতে দেখত। তার হাত ফাটা ছিল এবং পরনের কাপড়ে সময় আর অবহেলার দাগ লেগেছিল। বাচ্চারা কোণ থেকে তাকে দেখে নিষ্ঠুর বিদ্রূপ করত। বাজারের মহিলারা তার পাশ দিয়ে যাওয়ার সময় মুখ ফিরিয়ে নিতেন, যেন দারিদ্র্য কোনো ছোঁয়াচে রোগ। এভাবে তার 10 বছর কেটে গিয়েছিল। 10 বছরের নীরবতা, 10 বছর মাথা নিচু করে চলা, যখন দুনিয়া তার উপর অবজ্ঞা ছুড়ে দিচ্ছিল। কেউ কোনোদিন তার নাম জিজ্ঞেস করেনি। কেউ কখনো জানতে চায়নি সে কোথা থেকে এসেছে। কেউ কল্পনাও করতে পারেনি যে ওই ক্লান্ত চোখের আড়ালে এমন এক কাহিনী লুকিয়েছিল যা ওই শহরের ভিত কাঁপিয়ে দেবে, যতক্ষণ না সেই কোটিপতি সত্য প্রকাশ করলেন। এবং সেদিন সবকিছু বদলে গেল। সূর্য তখনও শান্তিনগরের পাহাড়ের আড়াল থেকে উঁকি দিতে শুরু করেছে মাত্র, যখন প্রিয়া দেবী তার ছোট্ট ভাড়ার ঘর থেকে বেরিয়ে এলেন, যা গ্রামের শেষ প্রান্তে ছিল। সেটি ছিল একটি ছোট জায়গা যেখানে কোনো মতে একটি চারপাই, একটি ভাঙা টেবিল এবং একটি বালতি রাখা যেত, যা তিনি স্নানের জন্য ব্যবহার করতেন। মাটির দেওয়ালে গভীর ফাটল ছিল এবং ছাদের টিন থেকে ভোরের ঠান্ডা ভেতরে আসত। কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। প্রিয়া অনেক আগেই শিখে গিয়েছিলেন যে অভিযোগ করলে কিছুই বদলায় না। চোখের জলে পেট ভরে না, এবং যখন ব্যথা অনেক সময় ধরে চেপে রাখা হয় তখন তা পাথরে পরিণত হয়, যা মানুষ না হোঁচট খেয়ে বইতে শিখে নেয়। তার বয়স ছিল 27 বছর, কিন্তু যে কেউ তাকে দেখলে 40 বছর বলত। রোদে তার চামড়া পুড়ে গিয়েছিল, খিদে তার গালের হাড় বের করে দিয়েছিল, এবং একাকিত্ব তার চোখের উজ্জ্বলতা নিভিয়ে দিয়েছিল, যা একসময় সেখানে থাকত। তিনি নিজের খয়েরি রঙের শাড়িটি পরলেন, যেটি ছিল তার একমাত্র শাড়ি, যাতে কোনো ফুটও দেখা যাচ্ছিল না। তিনি নিজের চুলগুলো আলগোছে একটি বিনুনি করে বাঁধলেন এবং গলায় নিজের একমাত্র মূল্যবান জিনিসটি ঝোলালেন, একটি ছোট রূপোর পেঙ্গুইন, যা বছরের পর বছর ব্যবহারে ঘষে গিয়েছিল, কিন্তু সেটি সবসময় পরিষ্কার থাকত। ওই পেঙ্গুইনটিই ছিল তার শেষ স্মৃতি, রুবির, তার স্বামীর, সেই মানুষটির যে তার সাথে সারা জীবন কাটানোর কথা দিয়েছিল এবং যাকে মৃত্যু সেই আগস্টের এক সকালে নিজের সাথে নিয়ে গিয়েছিল, ঠিক 10 বছর আগে। প্রিয়া গ্রামের মানুষ জেগে ওঠার আগেই রাস্তায় বেরিয়ে পড়তেন। তিনি এটাই পছন্দ করতেন। সকাল 5টার নীরবতা তার কাছে সকাল 8টার হাজারো চোখের চাহনির চেয়ে ভালো লাগত। ভোরের ঠান্ডা তার কাছে দুপুরের উপহাসের হাসির চেয়ে শ্রেয় ছিল। তিনি নিজের কাঠের ঠেলাগাড়িটি তুলে নিলেন, যা তিনি নিজেই একটি খালি জমিতে পাওয়া কাঠ দিয়ে বানিয়েছিলেন, এবং পথ চলা শুরু করলেন। প্রথমে তিনি প্রধান গলি দিয়ে গেলেন, দোকানগুলোর পেছনের আবর্জনার স্তূপ পরীক্ষা করতে করতে। সেখানে তিনি কিছু অ্যালুমিনিয়ামের কৌটো, কিছু কাচের বোতল এবং কাগজের টুকরো পেলেন, যা তিনি কিছু পয়সায় বিক্রি করতে পারতেন। সবকিছুই কাজে আসত, সবকিছুই সঞ্চয় হতো। তারপর তিনি গ্রামের বাজারের দিকে চললেন। ব্যবসায়ীরা তখন সবে দোকান খুলছিলেন। কেউ কেউ তাকে চিনতে পেরে সবজির ফেলে দেওয়া অংশগুলো তার দিকে ছুঁড়ে দিলেন, যা তারা আর বিক্রি করতে পারতেন না। প্রিয়া কোনো কথা না বলে সেগুলো তুলে নিলেন এবং একটি আলাদা ব্যাগে রাখলেন। এটাই হবে তার সারাদিনের খাবার। এক স্থূলকায় মহিলা, যিনি কসাইখানার মালকিন ছিলেন, তাকে পাশ দিয়ে যেতে দেখে ঘৃণার সাথে দেখলেন। দেখো, ওই পেঙ্গুইনওয়ালি পাগল মহিলাটি যাচ্ছে। তিনি তার প্রতিবেশীর কাছে ফিসফিস করে বললেন, শোনা যায় স্বামী ছেড়ে চলে যাওয়ার পর সে এমন হয়ে গিয়েছে। স্বামী নাকি অন্য কারো সাথে চলে গিয়েছে, আর ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। প্রতিবেশীটি খারাপ উদ্দেশ্য নিয়ে মাথা নাড়লেন। আমি শুনেছি ওর কোনোদিন বিয়েই হয়নি। ও স্বামীর মৃত্যুর সব গল্প সহানুভূতি পাওয়ার জন্য বানিয়েছে। আসলে ও বরাবরই একজন আশ্রিত ছিল, একজন গরিব যে অন্যের দয়ায় বেঁচে থাকত। প্রিয়া প্রতিটি কথা শুনতে পাচ্ছিলেন। তিনি এগুলো ঠিক সেভাবেই শুনছিলেন যেভাবে 10 বছরে হাজার হাজার এমন কথা শুনেছেন, এবং তিনি কিছুই বললেন না, কারণ তিনি কী বা বলতে পারতেন? যে তারা ভুল ছিল, যে রবির অস্তিত্ব সত্যি ছিল, যে সে আসল ছিল, যে সে তাকে যে কোনো মানুষের চেয়ে বেশি ভালোবাসত। এই দুর্ভাগা গ্রামে কোনো লাভ ছিল না। সত্য যখন কেউ শুনতে চায় না, তখন তা একটি বোঝা হয়ে দাঁড়ায়, যা কেবল একজন ব্যক্তিই বইতে পারে, এবং প্রিয়া একা বওয়ার অভ্যেস করে ফেলেছিলেন। তিনি হাঁটতে থাকলেন যতক্ষণ না গ্রামের সবচেয়ে দূরের এলাকায় পৌঁছে গেলেন, যেখানে ঘরগুলো ঝুপড়িতে পরিণত হয়েছিল এবং পাথুরের রাস্তা মাটির হয়ে গিয়েছিল। সেখানে একটি শুকনো নালার পাশে একটি অস্থায়ী আবর্জনা ফেলার জায়গা ছিল, যেখানে মানুষ প্রয়োজনের অতিরিক্ত জিনিস ফেলে দিত। গ্রামের জন্য সেটি আবর্জনার স্তূপ হলেও প্রিয়ার জন্য সেটিই ছিল তার দপ্তর। তিনি নিচু হয়ে জিনিসপত্র আলাদা করতে লাগলেন। প্লাস্টিক একদিকে,
ধাতু অন্যদিকে, কাঁচ এক কোণে। তার হাতগুলো নিপুণভাবে কাজ করছিল, ঠিক একজন অভিজ্ঞ মানুষের মতো, যিনি হাজার হাজার বার একই কাজ করেছেন। কাজ করতে করতে তার মন অতীতে চলে গেল। সব সময়ের মতো রবির সাথে প্রথম দেখা হওয়ার কথা মনে পড়ল। তিনি তখন ১৭ বছরের ছিলেন এবং নিজের মাকে সাহায্য করার জন্য রাস্তার ধারের একটি খাবারের দোকানে কাজ করতেন। আগস্টের এক সন্ধ্যায় রবি বৃষ্টিতে ভিজে সেখানে এসেছিল আশ্রয় আর কিছু গরম খাবারের খোঁজে। সে ছিল এক তরুণ ছেলে, বয়স বড়জোর ২৩ বছর, যার হাতগুলো মাঠে কাজ করা মানুষের মতো খসখসে ছিল আর চোখ দুটো ছিল পরিষ্কার, একজন মানুষের মতো যে তখনও বিশ্বাস করত জীবন সুন্দর হতে পারে। সে এক থালা গরম খাবার চাইল এবং দোকানের সবচেয়ে দূরের কোণে বসে পড়ল। প্রিয়া শান্তভাবে তাকে খাবার পরিবেশন করলেন, কিন্তু সে নজর ওপরে তুলে হাসল। সেটি একটি সাধারণ হাসি ছিল, কোনো লুকোনো উদ্দেশ্য ছাড়া, কোনো মন্দ চিন্তা ছাড়া, শুধু দয়া মেশানো। প্রিয়ার জন্য, যিনি চিৎকার আর অভাবের মধ্যে বড় হয়েছেন, সেই হাসিটি ছিল ১ মাসের ঝড় বৃষ্টির পর সূর্য দেখার মতো। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। প্রিয়া। প্রিয়া? সে নামটা এমনভাবে উচ্চারণ করল যেন নামটা কোনো দামি জিনিস। এটি একটি সুন্দর নাম, এর মানে হলো আলো, তুমি কি জানো? তিনি জানতেন না, কেউ তাকে আগে কখনো বলেনি। রবি প্রতি সপ্তাহে খাবারের দোকানে আসতে থাকল। সে সব সময় একই জিনিস চাইত, সব সময় একই জায়গায় বসত এবং সব সময় তার সাথে কথা বলার কোনো না কোনো কারণ খুঁজে বের করত। শুরুতে প্রিয়া তাকে সন্দেহ করেছিলেন। তিনি শিখেছিলেন যে পুরুষরা গরিব মহিলাদের থেকে কেবল একটি জিনিসই চায় এবং সুন্দর প্রতিশ্রুতিগুলো প্রায় সব সময় হতাশায় শেষ হয়। কিন্তু রবি আলাদা ছিল। সে কখনো কিছু চায়নি, কখনো তাকে চাপ দেয়নি, শুধু তার সাথে কথা বলত। সে তার দিনকাল সম্পর্কে জিজ্ঞেস করত, তার স্বপ্নের কথা জানত, সেই ছোট ছোট জিনিসগুলোর কথা যাদের জন্য অন্য কারও পরোয়া ছিল না। আর ধীরে ধীরে প্রিয়া নিজেও তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। ওই দিনগুলোতে তিনি একটু বেশি সাজগোজ করতেন যেদিন জানতেন যে রবি আসবে। তিনি তার জন্য সবচেয়ে ভালো জায়গাটি বাঁচিয়ে রাখতেন, তাকে বেশি করে পরিবেশন করতেন এবং তাকে আসতে দেখে হাসতেন। রবি এই সব কিছুই খেয়াল করত। এক সন্ধ্যায়, প্রায় ১ বছর সাক্ষাতের পর, রবি দোকানের বাইরে তার জন্য অপেক্ষা করল যখন তার কাজ শেষ হয়েছিল। প্রিয়া, সে কাঁপানো গলায় বলল, ঠিক এমন একজন মানুষের মতো যে সব কিছু বাজি ধরতে চলেছে। আমি জানি আমার কাছে বেশি কিছু নেই। আমি শেঠ আনন্ত প্রকাশের জমিদারিতে কাজ করি এবং যা আয় করি তাতে কষ্টে দিন চলে। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব, আমি কঠোর পরিশ্রম করব, যাতে আমি তোমার জন্য কিছু করতে পারি। প্রিয়া না বুঝেই তার দিকে তাকালেন। আমাদের জন্য? রবি মাথা নাড়ল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি আমার বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই। প্রিয়ার মনে হল দুনিয়া থেমে গিয়েছে। কেউ তাকে আগে কোনোদিন এমন কথা বলেনি। কেন আমি? তিনি ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। আমার কাছে কিছু নেই, আমার পরিবার গরিব, আমি বিশেষ কিছুই জানি না। তুমি আমাকে কেন বিয়ে করতে চাইবে? রবি হাসল, এবং সেটি সেই প্রথম বৃষ্টি সন্ধ্যার মতোই হাসি ছিল। কারণ যখন আমি তোমাকে দেখি প্রিয়া, তখন দুনিয়ার মানে বুঝতে পারি। কারণ যখন তুমি কথা বলো, তখন আমি সব সময় শুনতে চাই। কারণ যখন তুমি হাসো, তখন আমার মনে হয় সব দুঃখ দূর হয়ে গিয়েছে। সে এক মুহূর্ত থামল। আমার পরোয়া নেই তোমার কি আছে বা কি নেই। আমার তোমাকে নিয়ে পরোয়া, শুধু তোমাকে। প্রিয়া সেদিন রাতে কাঁদলেন, কিন্তু নিজের জীবনে প্রথমবারের মতো সেগুলো খুশির জল ছিল। তারা ৩ মাস পর গ্রামের মন্দিরে এটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করলেন। না কোনো ভোজ ছিল, না সাদা লেহেঙ্গা, না কোনো রাজকীয় অতিথি। শুধু তারা দুজন, পণ্ডিতজি এবং কিছু সাক্ষী, যাদের রবি নিজের কর্মস্থল থেকে জোগাড় করেছিল। কিন্তু প্রিয়ার কাছে সেটিই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর দিন। রবি তার জন্য একটি সাধারণ সুতির শাড়ি কিনেছিল, যেমনটা গ্রামের মহিলারা উৎসবে পরে থাকেন। যদিও সেটি রেশম বা দামি কিছু ছিল না, তবুও প্রিয়া সেটি পরে নিজেকে এক রানীর মতো মনে করেছিলেন। অনুষ্ঠানের পর রবি তাকে একটি ছোট ঘরে নিয়ে গেল, যা সে তাদের জন্য ভাড়ায় নিয়েছিল। সেটি ছিল একটি ঘর যাতে রান্নাঘর ছিল এবং বাইরে একটি শৌচাগার ছিল। মাটির মেঝে হলেও সেটি ছিল পরিষ্কার, গোছানো এবং টেবিলে একগুচ্ছ গাঁদা ফুলের তোড়া ছিল, যা সে সকালে
নিজে তুলে এনেছিল। বেশে কিছু নেই, সে লজ্জিত হয়ে বলল, কিন্তু আমি কথা দিচ্ছি, একদিন আমি তোমাকে একটি আসল ঘর দেব, সিমেন্টের মেঝে আর কাঁচের জানালাওয়ালা, এবং একটি বাগান যেখানে তুমি যা চাইবে তাই লাগাতে পারবে। প্রিয়া তাকে জড়িয়ে ধরলেন। এটি একদম ঠিক আছে। তিনি তার বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বললেন, আমার যা কিছু দরকার তা এখানেই আছে। আর তিনি সত্যি কথাই বলছিলেন, কারণ অভাব, চিৎকার আর নিজেকে তুচ্ছ মনে করার জীবনের পর প্রিয়া অবশেষে এমন এক জায়গা পেয়েছিলেন যেখানে তিনি নিজের ছিলেন। এমন এক জায়গা যেখানে কেউ তাকে দেখত, কেউ তাকে মূল্য দিত এবং কেউ তাকে ভালোবাসত। বিয়ের প্রথম কয়েক মাস তার স্মৃতির পাতায় সবচেয়ে আনন্দময় ছিল। রবি খুব ভোরে শেঠ আনন্দ প্রকাশের জমিদারিতে কাজ করতে চলে যেত, যিনি ছিলেন ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার। তিনি একজন কড়া কিন্তু ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, যিনি ভালো বেতন দিতেন এবং কর্মীদের সম্মানের সাথে দেখতেন। রবি আস্তাবলের দেখভাল করত, পশুদের খাবার দিত। এটি একটি কঠিন কাজ ছিল, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। প্রতিদিন রাতে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তার জুতো কাদায় মাখা থাকত এবং গায়ে মাটির গন্ধ লেগে থাকত। কিন্তু সে সব সময় তার জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো পথে পাওয়া কোনো ফল, কখনো কোনো বুনো ফুল, কখনো জমিদারির কোনো মজার গল্প। আর প্রিয়া তার জন্যে অপেক্ষা করতেন। রাতের খাবার তৈরি থাকত, ঘর পরিষ্কার থাকত। এক চিলতে হাসি দিয়ে সারা দিনের ক্লান্তি মুছে যেত। তারা ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন, নিজেদের পরিকল্পনা, নিজেদের ভয় আর সারা দিনের ছোটখাটো ঘটনা নিয়ে। রবি তাকে শেঠ আনন্দ প্রকাশের কথা বলত, মালিক কিভাবে তার কাজের প্রশংসা করেন এবং জানাতেন যে এভাবে কাজ করতে থাকলে তার মাইনে বাড়ানো হবে। তিনি বলেন, আমি তার সেরা কর্মীদের মধ্যে একজন। রবি একদিন গর্বের সাথে জানিয়েছিল, আমি যদি এভাবেই কাজ করতে থাকি তবে একদিন আমি মুন্সি হতে পারব। প্রিয়া হাসলেন, আমি জানতাম তুমি এটা পারবে। সে উত্তর দিল, আমি এখনো কিছুই করিনি, কিন্তু আমি এটা তোমার জন্যে করব, আমাদের জন্যে, ওই পরিবারটির জন্যে যা আমরা তৈরি করতে যাচ্ছি। ওই পরিবারটির স্বপ্নই তারা দুজনে দেখতেন, একটি নিজের বাড়ি, আঙিনায় দৌড়াদৌড়ি করা বাচ্চা, একটি সাধারণ কিন্তু ভালোবাসা মাখা জীবন। এভাবেই ২ বছর কেটে গেল। ২ বছরের কঠোর পরিশ্রম, অল্প অল্প সঞ্চয় আর রাতের অন্ধকারে চুপি চুপি করা কিছু পরিকল্পনা। আর তারপর সেই দিনটি এলো যখন সব কিছু বদলে গেল। প্রিয়ার সেই দিনটির কথা স্পষ্টভাবে মনে আছে, যেন প্রতিটি দৃশ্য তার স্মৃতিতে আগুন দিয়ে খোদাই করা হয়েছে। সেটি ছিল আগস্টের এক মঙ্গলবার। সকাল থেকেই আকাশে মেঘ জমেছিল, সেই ঘন ধূসর রমের সাথে যা ঝড়ের সংকেত দেয়। রবি সবসময়ের মতো ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠে পড়ল, কিন্তু সেদিন বেরোনোর আগে সে দরজায় থামল। কিছু হয়েছে কি? প্রিয়া বিছানা থেকে উঠে জিজ্ঞেস করলেন। সে তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখল। ঠিক ভয় নয়, এটি ছিল গভীর কিছু, যেন সে এমন কিছু জানত যা সে বুঝিয়ে বলতে পারছিল না। কিছু না, সে অবশেষে বলল, শুধু তোমাকে আরও এক মুহূর্ত দেখতে চেয়েছিলাম। সে বিছানার কাছে এলো, নিচু হয়ে তার কপালে চুমু খেল। আমি তোমাকে ভালোবাসি প্রিয়া, এটা কখনো ভুলো না। প্রিয়া ঘুমের ঘোরেই হাসলেন। আমিও তোমাকে ভালোবাসি, কাজে সাবধানে থেকো সবসময়। এবং সে চলে গেল। প্রিয়া আবার ঘুমিয়ে পড়লেন, এটি না জেনেই যে এটি হবে শেষবার যখন তিনি তার কণ্ঠস্বর শুনবেন। দুপুরের দিকে ঝড় এলো। এটি সাধারণ কোনো বৃষ্টি ছিল না, বরং এক ভীষণ মুষলধারে বৃষ্টি ছিল, যা রাস্তাগুলোকে কাদার নদী আর নালাগুলোকে উত্তাল স্রোতে পরিণত করেছিল। প্রিয়া সারা দুপুর জানালার পাশে অপেক্ষা করলেন, জল পড়া দেখলেন আর ভাবলেন হয়তো রবি জমিদারিতে কোথাও আশ্রয় পেয়েছে। যখন রাত হল এবং সে এলো না, তখন তার চিন্তা শুরু হল। যখন মাঝরাত হল, তখন সেই ভয় আতঙ্কে পরিণত হল। আর যখন রাত ৩টের সময় কেউ দরজা খটখট করল, তখন প্রিয়া দরজা খোলার আগেই বুঝে গিয়েছিলেন যে তার জীবন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে চলেছে। তিনি ছিলেন স্বয়ং শেঠ আনন্দ প্রকাশ, পা থেকে মাথা পর্যন্ত ভিজে একাকার, টুপিটা হাতে আর চোখ দুটো লাল। প্রিয়াজি, তিনি কাঁপানো গলায় বললেন, একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। জমিদারির ওপর দিয়ে বয়ে যাওয়া নালাটি উপচে উঠেছিল। রবি পাশের একটি বেড়া মেরামত করছিল যখন কোনো আগাম সংকেত ছাড়াই জল চলে এলো। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল।
2 ঘন্টা পর 1/2 কিলোমিটার নিচে নদীতে একটি পড়ে থাকা গাছের ডালপালার মধ্যে তাকে আটকে থাকতে দেখা গিয়েছে। সে আর শ্বাস নিচ্ছিল না। প্রিয়া চিৎকার করলেন না, কাঁদলেন না, একটি শব্দও বললেন না, শুধু দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকলেন। শেঠ আনন্দপ্রকাশকে এমনভাবে দেখছিলেন যেন তিনি এমন কোনো ভাষায় কথা বলছেন যা তিনি বুঝতে পারছেন না। মালিক কথা বলেই যাচ্ছিলেন। তিনি শেষকৃত্যের কথা বললেন, খরচের কথা বললেন, এই ক্ষতির জন্যে তিনি কতটা লজ্জিত তা বললেন, কিন্তু প্রিয়া কিছুই শুনতে পাচ্ছিলেন না। তার মন অন্য কোথাও চলে গিয়েছিল, এমন এক জায়গায় যেখানে রবি এখনও বেঁচে ছিল, যেখানে সে সেদিন সকালে বাড়ি থেকে বেরোয়নি, যেখানে কপালে দেওয়া সেই চুমুটিই শেষ চুমু ছিল না। পরের কয়েকদিন একটি স্বপ্নের মতো, বা বলা ভালো একটি দুঃস্বপ্নের মতো কেটে গেল, যা থেকে তিনি জেগে উঠতে পারছিলেন না। শেষকৃত্য গ্রামের শ্মশানঘাটে হল। শেঠ আনন্দপ্রকাশ সব খরচ বহন করলেন, যেমনটা তিনি কথা দিয়েছিলেন। তিনি রবির নামে একটি সাধারণ কিন্তু সম্মানজনক সমাধি তৈরি করিয়ে দিলেন, যাতে তার নাম পাথরে খোদাই করা ছিল। প্রিয়া সেখানে উপস্থিত থাকলেও আদতে সেখানে ছিলেন না। তার শরীর নড়াচড়া করছিল, কেউ কথা বললে মাথা নাড়ছিলেন, কিন্তু তার আত্মা হয়তো সেই রাতের কাদা আর বৃষ্টির মধ্যেই হারিয়ে গিয়েছিল। শেষকৃত্যের সময়ই তিনি রবির পরিবারের সাথে দেখা করলেন। রবি তাদের সম্পর্কে প্রায় কখনো কথা বলত না। সে শুধু এটুকু উল্লেখ করেছিল যে তার এক বিধবা মা এবং 2 বড় ভাই আছেন, এবং সে অনেক বছর আগে কোনো কারণে তাদের থেকে দূরে চলে এসেছিল, যা সে কখনো পুরোপুরি খোলসা করেনি। এবার তিনি বুঝতে পারলেন কেন দেবকী দেবী, রবির মা, কালো পোশাকে মুখ ঢেকে হাতে একটি মালা নিয়ে শেষকৃত্যে এসেছিলেন। তার 2 ছেলে সুরেশ এবং নরেশ দেহরক্ষীর মতো তার পাশে দাঁড়িয়েছিল। দুজনের মুখেই কঠোর ভাব ছিল, এবং চোখ দুটো ছিল হিসেবি। প্রিয়া তাদের কাছে যাওয়ার চেষ্টা করলেন। তিনি ভেবেছিলেন এই একই দুঃখ হয়তো তাদের এক করে দেবে। রবির চলে যাওয়া শাশুড়ি আর দৌমার মধ্যে একটি বন্ধন তৈরি করবে। কিন্তু তিনি ভুল ছিলেন। দেবকী দেবী তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, যাতে ঘৃণা লুকানোর কোনো চেষ্টা ছিল না। তাহলে তুমিই সেই মহিলা যাকে আমার ছেলে বিয়ে করেছিল। তিনি শব্দগুলো যেন ঘৃণা ভরে উগরে দিলেন। যে তাকে তার পরিবার থেকে দূরে সরিয়ে নিয়েছিল, যে তাকে আমাদের ছেড়ে থাকার জন্য মানিয়ে নিয়েছিল। প্রিয়া চমকে পিছিয়ে গেলেন। মা, আমাকে মা ডাকবে না। বুড়ি মাঝপথেই থামিয়ে দিলেন। তুমি আমার কেউ নও। আমার ছেলে তোমাকে বিয়ে করে একটা ভুল করেছিল, এবং এখন সে মারা গিয়েছে। আমার শুধু এইটুকুই জানার ছিল। বড় ভাই সুরেশ এক ধাপ এগিয়ে এলো। দেখো, আমরা কোনো ঝামেলা চাই না। আমরা শুধু আমাদের ভাইকে বিদায় জানাতে আর বাকি বিষয়গুলো মিটিয়ে নিতে এসেছি। বাকি বিষয়? প্রিয়া কিছুই বুঝতে পারলেন না। নরেশ মেকি হাসি দিয়ে বলল, রবি আমাদের ভাই ছিল, তার রক্ত। সে যা কিছু রেখে গিয়েছে তা আমাদের, আসল পরিবারের। প্রিয়ার মনে হল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কিন্তু আমি তার স্ত্রী, তিনি কাঁপানো গলায় বললেন। আমাদের বিয়ের 2 বছর হয়েছে। একটা কাগজ কিছুই প্রমাণ করে না, দেবকী দেবী উত্তর দিলেন। পরিবার তো পরিবারই হয়, আর তুমি আমাদের পরিবারের অংশ নও। শেষকৃত্যের পর পরিস্থিতি আরও খারাপ হল। রবির ভাইয়েরা চাপ দিতে শুরু করল। তারা সেই ঘরটি চাইল যেখানে তারা থাকত। তারা রবির জমানো সব পুঁজি চাইল। প্রিয়ার লড়ার শক্তি ছিল না। দুঃখ তাকে ভেতর থেকে খালি করে দিয়েছিল। প্রতিদিন সকালে তিনি রবির কণ্ঠ শোনার আশায় জেগে উঠতেন, আর প্রতিদিনের নীরবতা তাকে মনে করিয়ে দিত যে সে আর নেই। শেষকৃত্যের 1 সপ্তাহ পর দেবকী দেবী এবং তার ছেলেরা এক উকিলের সাথে বাড়িতে এলেন। আমাদের কাছে দলিল আছে, সুরেশ জয়ের হাসি হেসে বলল। রবি কখনো তার উইল বদলায়নি। যা কিছু তার ছিল সব আমাদের মায়ের নামে। প্রিয়া কাগজগুলো না বুঝেই দেখলেন। উকিলবাবু জানালেন যে বিয়ের সময় খুব বেশি দিন হয়নি, কোনো সন্তান নেই, এবং পুরনো উইল অনুযায়ী পরিবারের রক্ত সম্পর্কীয়রাই সম্পত্তির উত্তরাধিকারী। প্রিয়ার মনে হল দুনিয়া ভেঙে পড়ছে। টাকার জন্য নয়, ঘরের জন্য নয়, বরং সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে তিনি কতটা একা ছিলেন। রবিই ছিল তার একমাত্র আশ্রয়, একমাত্র পরিবার। সেই রাতে প্রিয়া বিছানার পাশে বসে চারপাশ দেখলেন। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু সবকিছু বদলে গিয়েছিল। প্রিয়া লড়াই করার কথা ভাবলেন, উকিল খোঁজার কথা ভাবলেন, কিন্তু কার ভরসায়? তার কাছে উকিলকে দেওয়ার মতো টাকা ছিল না,
পাশে দাঁড়ানোর মতো কোনো পরিবার ছিল না। তার উপর তাকে এক অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি ভাবতেন রবির মৃত্যু হয়তো তারই কারণে হয়েছে। তারপর তিনি এক সিদ্ধান্ত নিলেন। তিনি লড়বেন না, তিনি কারো ওপর বোঝা হয়ে থাকবেন না, তিনি মাথা উঁচু করে সেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। রবি তাকে শিখিয়েছিল যে তিনি অনেক শক্তিশালী। তিনি রবির পরিবারকে সবকিছু নিয়ে নিতে দিলেন, কারণ তিনি এমন কিছু সাথে রাখতে চাননি যা তাকে সবসময় হারানোর বেদনা মনে করিয়ে দেবে। তিনি আবার শূন্য থেকে শুরু করবেন বলে ঠিক করলেন। পরের দিন সকালে প্রিয়া নিজের সামান্য কিছু জিনিস একটি কাপড়ের ব্যাগে ভরলেন। এক জোড়া জামা, একটি চিরুনি, বিয়ের একটি ছবি এবং সেই রূপোর পেঙ্গুইনটি। ওই ছোট পেঙ্গুইনটি রবি তাকে প্রথম বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিল। এটি একটি পেঙ্গুইন, সে হেসে বলেছিল, কারণ পেঙ্গুইনরা জীবনে শুধু একবারই ভালোবাসে, আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া পেঙ্গুইনটিকে বুকে চেপে ধরলেন। তিনি রবির গলার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে সে বলছে, তুমি ঠিক থাকবে। তিনি আর পিছনে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দেবকী দেবী তাকে কোণ থেকে দেখছিলেন। তুমি যাচ্ছ? বুড়ি বিদ্রুপ করে জিজ্ঞেস করলেন। আমি ভেবেছিলাম তুমি হয়তো আরও লড়বে। প্রিয়া থামলেন এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমাকে জিনিসের জন্য লড়ার দরকার নেই। রবি আমাকে শিখিয়েছে যে জীবনে শুধু ভালোবাসাই আসল, আর সেটা আপনারা আমার থেকে কোনোদিন ছিনিয়ে নিতে পারবেন না। তিনি পিছনে না ফিরে চলতে থাকলেন। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। প্রিয়া এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজের সন্ধানে ঘুরে বেড়ালেন। যেখানে যা পেতেন তাই করতেন। তিনি খিদের জ্বালা সহ্য করেছেন, শীতের রাত জেগে কাটিয়েছেন, কিন্তু রবির পরিবারের কাছে সাহায্য চাইতে যাননি। অনেক ঘুরে তিনি শান্তিনগরে পৌঁছলেন। এটি অন্য গ্রামের চেয়ে বড় ছিল। তিনি ভেবেছিলেন এখানে হয়তো কাজ পাবেন, কিন্তু কেউ তাকে কাজ দিল না। তার জরাজীর্ণ পোশাক আর খসখসে হাত দেখে সবাই তাকে ফিরিয়ে দিত। প্রিয়া বুঝলেন এই গ্রামে তিনি সবার কাছে অদৃশ্য, তাই তিনি আবর্জনা কুড়ানো শুরু করলেন। শুরুতে লজ্জা লাগলেও খিদের জ্বালা সব লজ্জার চেয়ে বড় হয়। ধীরে ধীরে তিনি এই কাজ শিখে গেলেন। তিনি নিজে কাঠ দিয়ে একটি ঠেলাগাড়ি বানালেন এবং গ্রামের এক প্রান্তে একটি সস্তা ঘর ভাড়া নিলেন। এভাবে 10 বছর কেটে গেল। প্রিয়ার শরীর সময়ের আগে বুড়িয়ে গিয়েছিল, মুখে বলিরেখা পড়ে গিয়েছিল, তার পিঠ কুঁজো হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা পুরোপুরি ভেঙে যায়নি। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি সেই রূপোর পেঙ্গুইনটি বের করে বুকের কাছে রাখতেন এবং রবির সাথে কথা বলতেন। গ্রামবাসী তাকে পাগল বলত, কেউ কেউ ভাবত সে মাতাল। তারা তাকে পেঙ্গুইনওয়ালি পাগল মহিলা বলে ডাকত। বাচ্চারা তাকে দেখলে পাথর ছুঁড়ত, কিন্তু প্রিয়া কখনো পাল্টা জবাব দেননি। তিনি শিখেছিলেন যে শব্দ তখনই আঘাত করে যখন কেউ তাকে সেই অনুমতি দেয়। এভাবেই 10 বছর কেটে গেল একা এবং শান্তিতে, যতক্ষণ না সেই অক্টোবরের এক সকালে একটি কালো মার্সিডিজ গাড়ি সেই ডাস্টবিনের পাশে থামল এবং ভাগ্য তাকে দেখার সিদ্ধান্ত নিল। শেঠ আনন্দপ্রকাশ এখন প্রৌঢ় হলেও তার সেই রাজকীয় ভঙ্গি এখনও অটুট ছিল। তিনি ছিলেন একজন সম্মানিত জমিদার। যখন তিনি দেখলেন এক মহিলা আবর্জনা পরিষ্কার করছে, তখন তার মনে কি যেন একটা হলো। তিনি মহিলার পেঙ্গুইন লকেটটি দেখে থমকে গেলেন। তিনি এই লকেটটিকে চিনতেন। 10 বছর আগে রবির শেষ কৃত্যে তিনি এই লকেটটি দেখেছিলেন। শেঠ আনন্দপ্রকাশ প্রিয়াকে অনেক খুঁজেছিলেন, কিন্তু পাননি। তিনি রবির পাওনা টাকাগুলো আলাদা করে রেখেছিলেন। তিনি ভাবলেন হয়তো প্রিয়া তার বাপের বাড়ি চলে গিয়েছেন, কিন্তু আজ শান্তিনগরের এক ধুলোমাখা কোণে তিনি সেই মহিলাকে দেখতে পেলেন যে রবির সেই লকেটটি পড়ে আছে। প্রিয়াজি, তিনি কাঁপানো গলায় বললেন। মহিলা চমকে পিছনে তাকালেন। তিনি ভয় পেয়েছিলেন। আমি কোনো ঝামেলা করতে আসিনি, শেঠ আনন্দপ্রকাশ হাত তুলে বললেন। তার চোখ পড়ল সেই রূপোর পেঙ্গুইনটির উপর। ওই লকেটটি আপনি কোথায় পেলেন? প্রিয়া লকেটটি হাত দিয়ে চেপে ধরলেন। এটি আমার, আমি এটি চুরি করিনি, তিনি দৃঢ়ভাবে বললেন। যদি আপনি এটাই ভাবছেন, তবে আমি এমনটা ভাবছি না, শেঠ আনন্দপ্রকাশ বললেন। আমি শুধু জানতে চাই এটা আপনাকে কে দিয়েছে। প্রিয়া চুপ করে রইল। এই অচেনা ব্যক্তিটি তার পেঙ্গুইন সম্পর্কে কেন জানতে চাইছিলেন? তার কাছে এর কী গুরুত্ব থাকতে পারে? কিন্তু যেভাবে তিনি প্রিয়াকে দেখছিলেন, তাতে এমন কিছু ছিল যা অবজ্ঞা, দয়া বা অসুস্থ কৌতূহল ছিল না। এটা ছিল আরও গভীর কিছু, ঠিক যেন চিনে ফেলার মতো। আমার স্বামী, প্রিয়া অবশেষে খুব মৃদুস্বরে বলল। আমার স্বামী আমাকে এটি দিয়েছিলেন। শেঠ আনন্দপ্রকাশের মনে হল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনার স্বামী? তিনি পুনরাবৃত্তি করলেন। এবং আপনার স্বামীর নাম কি ছিল? প্রিয়া তাকে বিভ্রান্তি আর যন্ত্রণার এক মিশ্রণ নিয়ে দেখল। কত বছর হয়ে গিয়েছিল সে ওই নামটা জোরে বলেনি।
কত বছর হয়ে গিয়েছিল সে ওই নামটা কারো সাথে ভাগ করে নেয়নি। কিন্তু এই লোকটির চোখে এমন কিছু ছিল যা তাকে বলছিল যে সে ভরসা করতে পারে, তার ভরসা করা উচিত। রবি, প্রিয়া ফিসফিস করে বলল। তার নাম রবি শর্মা ছিল। শেঠ আনন্দপ্রকাশ চোখ বন্ধ করে নিলেন এবং অনেক বছর পর প্রথমবার তার মনে হল চোখের জল চলে আসবে। হে ভগবান, তিনি বিড়বিড় করে বললেন, আমি তাকে এত সময় পরে খুঁজে পেলাম। অবশেষে আমি তাকে খুঁজে পেলাম। প্রিয়া কিছুই বুঝতে পারল না। আপনি কিসের কথা বলছেন? আপনি কে? শেঠানন্দপ্রকাশ চোখ খুললেন এবং তাকে এমন এক তীব্রতার সাথে দেখলেন যে প্রিয়া কেঁপে উঠল। প্রিয়াজি, তিনি বললেন, আমার নাম আনন্দপ্রকাশ। আমি আপনার স্বামীর মালিক ছিলাম সেই বছরগুলোতে যখন সে আমার জমিদারিতে কাজ করত। আমি সেই ব্যক্তি যে ওই রাতে আপনার দরজায় তার মৃত্যুর খবর দিতে এসেছিল এবং আমি গত 10 বছর ধরে আপনাকে খুঁজছি। প্রিয়ার মনে হল তার পা টলছে, তার চারপাশের পৃথিবী ঘুরতে লাগল। অতীতের ছবিগুলো বিদ্যুতের মতো তার মাথায় খেলে গেল। ঝড়ের শেলে রাত, দরজায় সেই ভেজা লোকটি, সেই শব্দগুলো যা তার জীবন তছনছ করে দিয়েছিল। আপনি? সে নিজের হাত দিয়ে মুখ ঢেকে বিড়বিড় করে বলল, আপনি সেই ব্যক্তি? হ্যাঁ, আমিই সেই, শেঠ আনন্দপ্রকাশ নিশ্চিত করলেন। এবং আপনাকে আমার সাথে আসতে হবে। আপনার কিছু জানা প্রয়োজন, এমন কিছু যা আমার আপনাকে 10 বছর আগেই বলা উচিত ছিল। প্রিয়া মাথা নাড়লেন এবং পিছিয়ে গিয়ে বললেন, না, আমি কিছু জানতে চাই না। অনেক সময় হয়ে গিয়েছে, এখন আর কোনো তফাৎ পড়ে না। তফাৎ পড়ে, শেঠ আনন্দপ্রকাশ জোর দিয়ে বললেন, আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি তফাৎ পড়ে। কেন? প্রিয়ার গলা ভেঙে গেল। যা যা ঘটে গিয়েছে তারপর আর কি তফাৎ পড়তে পারে? রবি মারা গিয়েছে, আমি কেউ নই। আপনি আমাকে এমন কি বলতে পারেন যা সবকিছু বদলে দেবে? শেঠ আনন্দপ্রকাশ তাকে এমনভাবে দেখলেন যেখানে যন্ত্রণা এবং দৃঢ়তা মিশে ছিল। তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, আমি আপনাকে বলতে পারি যে আপনার স্বামী আপনার জন্য কিছু রেখে গিয়েছেন, এমন কিছু যা তার পরিবার আপনার থেকে লুকিয়েছিল, এমন কিছু যা আপনার অধিকার। প্রিয়া চোখের পলক ফেললেন। আপনি কিসের কথা বলছেন? শেঠ আনন্দপ্রকাশ নিজের হাত তার দিকে বাড়িয়ে দিলেন। আমার সাথে আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। কিন্তু এখানে নয়, রাস্তায় নয়। আপনি সম্মানের সাথে এটি শোনার যোগ্য, একটি সঠিক জায়গায়। প্রিয়া সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাল। একটি পরিষ্কার হাত, সাজানো নখ আর কবজিতে সোনার ঘড়ি। তার নিজের হাতগুলো থেকে কতটা আলাদা, যা বছরের পর বছর নোংরা কাজ করে ফাটা এবং দাগযুক্ত ছিল। সে কি এই লোকটিকে ভরসা করতে পারত? সে কি এটা মানতে পারত যে এত সময় পর ভালো কিছু হতে পারে? রূপোর পেঙ্গুইনটি তার বুকে চকমক করে উঠল এবং প্রিয়া কেন জানি না নিজের হাত বাড়িয়ে শেঠ আনন্দপ্রকাশের হাত ধরে নিল। ঠিক আছে, সে বলল, আমি আপনার সাথে যাব। কালো মার্সিডিজ শান্তিনগরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল যখন প্রিয়া চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। সে কখনো এমন গাড়িতে বসেনি। চামড়ার সিটটি যে কোনো বিছানার চেয়ে নরম ছিল, যাতে সে কোনোদিন শুয়েছিল। এয়ার কন্ডিশন থেকে ঠান্ডা হাওয়া আসছিল, যা রাস্তার ধুলোবালির গরমের ঠিক বিপরীত ছিল। এবং ইঞ্জিনের নীরবতা এত গভীর ছিল যে মনে হচ্ছিল তারা রাস্তায় চলার বদলে ভেসে চলেছে। শেঠ আনন্দপ্রকাশ রাস্তায় কথা বলেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে ওই মহিলার যা কিছু ঘটছে তা বোঝার জন্য সময় দরকার। 10 বছরের একাকিত্ব বাজারের কোণে হওয়া এক কথোপকথনে মুছে ফেলা যায় না। ড্রাইভার গ্রামের বাইরের এলাকা পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে গেল, যেখানে সাধারণ ঘরগুলো বিশাল জমি আর রাজকীয় অট্টালিকার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল। অবশেষে গাড়িটি একটি ঔপনিবেশিক শৈলীর প্রাসাদের সামনে থামল, যেটির দেওয়াল সাদা, ছাদ লাল টালির আর বাগান বোগেনভেলিয়া ফুলে ভরা ছিল। এটি সেই বাড়ি যা শেঠ আনন্দপ্রকাশ শান্তিনগরে ব্যবসার কাজে আসার সময় ব্যবহার করতেন। এটি তার প্রধান বাসভবন ছিল না, কিন্তু এতে অতিথিদের আরামদায়ক অবস্থানের জন্য সবকিছু ছিল। আমরা পৌঁছে গিয়েছি, তিনি গাড়ির দরজা খুলে বললেন, অনুগ্রহ করে আমার সাথে আসুন। প্রিয়া এলোমেলোভাবে গাড়ি থেকে নামল, যেন তার পা ভুলে গিয়েছে মাটি আর পাথর ছাড়া অন্য কোনো সমতলে কিভাবে হাঁটতে হয়। সে চোখ বড় বড় করে প্রাসাদটি দেখল। এটি তার দেখা যে কোনো জায়গার চেয়ে বড় ছিল, এমনকি গ্রামের সেই মন্দিরের চেয়েও বড় যেখানে সে রবির সাথে বিয়ে করেছিল। আমি জানি না আমার এখানে থাকা উচিত কিনা, সে বিড়বিড় করে বলল। আমি এই রকম জায়গার যোগ্য নই। শেঠ আনন্দপ্রকাশ থামলেন এবং তাকে গুরুত্বের সাথে দেখলেন। প্রিয়াজি, পূর্ণ সম্মানের সাথে বলছি, আপনি যেখানে খুশি সেখানকারই যোগ্য। দারিদ্র্য কোনো ব্যক্তির মূল্য নির্ধারণ করে না, এবং আজ আগের চেয়ে অনেক বেশি আমার প্রয়োজন যে আপনি এটি মনে রাখুন। প্রিয়া জানতেন না কি উত্তর দেবেন।
10 বছরে কেউ তার সাথে এভাবে কথা বলেনি। তারা খোদাই করা কাঠের গেট দিয়ে ঘরে প্রবেশ করলেন। ভেতরে ঠান্ডা আর শান্ত পরিবেশ ছিল। মেঝে টালির আর আসবাবপত্র ঘন কাঠের ছিল। একজন গৃহপরিচারিকা তাদের বারান্দায় স্বাগত জানালো এবং প্রিয়াকে বিস্ময়ের সাথে দেখল। কমলাবাই, শেঠ আনন্দ প্রকাশ বললেন, আমাদের অতিথির জন্য কফি আর কিছু খাবারের ব্যবস্থা করো এবং অনুগ্রহ করে আমি না বলা পর্যন্ত আমাদের বিরক্ত করবে না। পরিচারিকা মাথা নাড়ল এবং গলি দিয়ে মিলিয়ে গেল। শেঠ আনন্দপ্রকাশ প্রিয়াকে একটি বড় ঘরে নিয়ে গেলেন, যেখানে দেওয়ালগুলো বই ভর্তি আলমারিতে ঢাকা ছিল এবং জানালার পাশে একটি মেহগনি কাঠের টেবিল ছিল। তিনি তাকে একটি সবুজ মখমলের সোফায় বসার ইশারা করলেন এবং নিজে তার সামনে বসলেন। এক মুহূর্তের জন্য তাদের কেউ কথা বলল না। প্রিয়া তার নোংরা আর খসখসে হাতের দিকে তাকিয়েছিল, যা সোফার সূক্ষ্ম কাপড়ের ওপর রাখা ছিল। তার মনে হচ্ছিল যেন সে কোনো ভুল জায়গায় চলে এসেছে, ঠিক যেন একটা সাদা ক্যানভাসের ওপর কাদার দাগের মতো। আমি জানি আপনার অনেক প্রশ্ন আছে, শেঠ আনন্দপ্রকাশ অবশেষে বললেন, এবং আমি সেগুলোর উত্তর দেব। কিন্তু আগে আমার এটা জানা দরকার যে রবির শেষকৃত্যের পর কি হয়েছিল। আমি জানতে চাই আপনি কেন গায়েব হয়ে গিয়েছিলেন। প্রিয়া চোখ তুলে তাকালো। শেঠ আনন্দপ্রকাশের চোখগুলো দয়ালো কিন্তু জোরালো ছিল। আপনি এটা কেন জানতে চান? সে জিজ্ঞেস করল। অনেক সময় হয়ে গিয়েছে। কারণ 10 বছর ধরে আমার মনে হয়েছিল আপনি আপনার জীবন নতুনভাবে শুরু করার উপায় খুঁজে নিয়েছেন। তিনি উত্তর দিলেন, আমার মনে হয়েছিল আপনি ভালো ছিলেন, আপনি জীবনে এগিয়ে গিয়েছেন। কিন্তু এখন আমি আপনাকে এখানে রাস্তায় আবর্জনা কুড়াতে দেখছি এবং আমি বুঝতে পারছি যে বড় কিছু ভুল হয়েছিল। আমাকে জানতে হবে সেটা কি ছিল। প্রিয়ার মনে হলো তার গলায় একটা দলা পাকিয়ে আসছে। সে কখনো কারো সাথে এই বিষয়ে কথা বলেনি, কখনো না, এমনকি সেই দীর্ঘ রাতগুলোতেও নয়, যখন নীরবতা পাথরের মতো ভারী ছিল। কিন্তু যেভাবে শেঠ আনন্দপ্রকাশ তাকে দেখছিলেন তাতে এমন কিছু ছিল যা তাকে বলছিল এই লোকটি তাকে বিচার করবে না, বরং সত্যিটা বুঝতে চায়। 10 বছরের নীরবতার পর প্রিয়া কথা বলার এক প্রবল প্রয়োজন অনুভব করল। রবির পরিবার, সে কাঁপানো গলায় শুরু করল। তারা শেষকৃত্যের পর এসেছিল, তার মা আর তার ভাইয়েরা। শেঠ আনন্দপ্রকাশ মাথা নাড়লেন। আমার তাদের কথা মনে আছে, তারা দাফনের দিন এসেছিল। প্রিয়া শব্দ খুঁজতে গিয়ে এক মুহূর্ত বিরতি নিল। তারা রবির ফেলে যাওয়া সবকিছু চেয়েছিল, ঘর, সঞ্চয়, সবকিছু। তারা বলল যে কোনো কিছুতেই আমার কোনো অধিকার নেই, কারণ আমি রক্তের আত্মীয় ছিলাম না। আর আপনি লড়াই করেননি? শেঠ আনন্দপ্রকাশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন। প্রিয়া মাথা নাড়ল। আমার শক্তি ছিল না। রবি তখন সবে মারা গিয়েছে, আমি বিছানা থেকে উঠতেও পারছিলাম না। আর তাদের কাছে একজন উকিল ছিল, তাদের কাছে কাগজপত্র ছিল, আমার কাছে কিছু ছিল না। কিন্তু আপনি তার বৈধ স্ত্রী ছিলেন, শেঠ আনন্দপ্রকাশ জোর দিয়ে বললেন। বিয়ে আপনাকে অধিকার দেয়। তারাও এটাই বলেছিল। প্রিয়া তিক্ত হাসি হাসল। কিন্তু উকিল বুঝিয়ে দিয়েছিলেন যে রবি কখনো কোনো উইল তৈরি করেনি। যদি কোনো দলিলে আমার নাম না থাকে তবে সবকিছু তার মায়ের কাছে চলে যাবে। শেঠ আনন্দপ্রকাশ মুষ্টিবদ্ধ করলেন। এটা মিথ্যে, তিনি এমন এক শীতলতার সাথে বললেন যে প্রিয়া চোখ তুলে তাকালো। এটা পুরোপুরি মিথ্যে। কি? রবি উইল তৈরি করেছিল প্রিয়াজি। সে মারা যাওয়ার 3 মাস আগে আমার অফিসে এটি তৈরি করেছিল। আমি নিজেই তার সাক্ষী ছিলাম। প্রিয়ার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। না, আমি বুঝতে পারছি না। শেঠ আনন্দপ্রকাশ উঠলেন এবং নিজের টেবিলের দিকে গেলেন। তিনি একটি ড্রয়ার খুললেন এবং একটি মোটা, অনেক বছরের পুরনো খয়েরি চামড়ার ফাইল বের করলেন। যখন রবি আমার হয়ে কাজ করতে শুরু করেছিল তখন সে কেবল একটা ছেলে ছিল, তিনি সোফায় ফিরে এসে বোঝালেন। কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যার আমি প্রশংসা করতাম, এক সম্পূর্ণ সততা। সে কখনো মিথ্যে বলেনি, কখনো চুরি করেনি, কখনো সংক্ষিপ্ত পথ বেছে নেয়নি। নিজের মালিক হিসাবে এতদিন আমি এমন কাউকে দেখিনি যার মধ্যে এত সততা ছিল। তিনি এক মুহূর্ত বিরতি নিলেন। যখন সে আপনাকে বিয়ে করল সে আমার কাছে এলো। সে আমাকে বলল যে সে তার জীবনের পছন্দের নারীকে খুঁজে পেয়েছে এবং সে এটা নিশ্চিত করতে চায় যে যদি তার কিছু হয়ে যায় তবে আপনি যেন নিরাপদ থাকেন। সে একটি বৈধ উইল তৈরি করতে আমার সাহায্য চেয়েছিল। প্রিয়া বড় বড় চোখে শুনছিল, শ্বাস নেওয়ার সাহস পাচ্ছিল না। আমি আমার নিজের উকিলকে নিয়োগ করেছিলাম, শেঠ আনন্দপ্রকাশ চালিয়ে গেলেন। একজন বিশ্বস্ত লোক, তাদের মতো ইঁদুর নয় যারা সবচেয়ে বেশি টাকা দেওয়া লোকের হয়ে কাজ করে। আর আমরা মিলে দলিল তৈরি করেছিলাম। তিনি ফাইলটি খুললেন এবং একটি হলুদ হয়ে যাওয়া সাবধানে রাখা কাগজ বের করলেন। এটি রবি শর্মার উইল। তিনি সেটি তাকে দিয়ে বললেন,
এতে সে তার স্ত্রী প্রিয়া শর্মাকে তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করেছে। এটি আমাকে নির্বাহক হিসাবেও মনোনীত করেছে, বিশেষ নির্দেশ দিয়ে যে আমি যেন নিশ্চিত করি আপনি আপনার অধিকার পান। প্রিয়া কাঁপানো হাতে কাগজটি নিল। তার চোখের সামনে অক্ষরগুলো নাচছিল, চোখের জলে ঝাপসা হয়ে আসছিল। কিন্তু সে নিজের নাম, রবির নাম আর শেষে সই চিনতে পারল। সেই সই যা সে খুব ভালো করে চিনত, কারণ সে সেটি সেই একমাত্র প্রেমপত্রে দেখেছিল যা রবি তাকে লিখেছিল। হে ভগবান, সে বিড়বিড় করে বলল, এটা সত্যি, এটা তার হাতের লেখা, এটা সত্যি, এটা সত্যি। শেঠ আনন্দপ্রকাশ নিশ্চিত করলেন, আরও আছে। প্রিয়া চোখ তুলে তাকাল, বুঝতে পারছিল না যে আর কি থাকতে পারে। যখন রবির মৃত্যু হল, জমিদার চালিয়ে গেলেন। আমি আপনার জন্য ক্ষতিপূরণ তৈরি করেছিলাম। এটা তার বছরের পর বছর সেবার জন্য ন্যায্য ছিল, সাথে একটি অতিরিক্ত রাশি যা আমি তার বিশ্বস্ততার সম্মানে যোগ করতে চেয়েছিলাম। সব মিলিয়ে এটি একটি বড় অঙ্ক ছিল। কত? প্রিয়ার গলা খুব মৃদু শোনা গেল। শেঠ আনন্দপ্রকাশ তার চোখের দিকে তাকালেন। 10 বছর আগের 1,50,000 টাকা আপনার নামের একটি অ্যাকাউন্টে জমা, সাথে 1 দশকের জমা হওয়া সুদ। প্রিয়ার মনে হল পৃথিবী থেমে গিয়েছে। 1,50,000 টাকা! তার মতো কারো জন্য এটি এক বিশাল ভাগ্য। একটি বাড়ি কেনার জন্য যথেষ্ট, অনেক বছর আরামে থাকার জন্য যথেষ্ট, আর কখনো আবর্জনায় কিছু খোঁজার প্রয়োজন না পড়ার জন্য যথেষ্ট। আর এই সব কিছু এত সময় ধরে তার জন্য অপেক্ষা করছিল, যখন সে মাটিতে শুয়েছিল আর এঁটো খাচ্ছিল। কেন? সে ভাঙা গলায় জিজ্ঞেস করল। আমি ওই টাকা কেন কোনোদিন পেলাম না? কেউ আমাকে কিছু কেন বলল না? শেঠ আনন্দপ্রকাশ দীর্ঘশ্বাস ফেললেন। কারণ আপনি গায়েব হয়ে গিয়েছিলেন প্রিয়াজি। একদিন আপনি ছিলেন, আর পরের দিন কোনো চিহ্ন ছাড়াই চলে গেলেন। আমি আপনাকে খুঁজতে লোক পাঠিয়েছিলাম, আশেপাশের সব গ্রামে জিজ্ঞেস করেছিলাম। কেউ জানত না আপনি কোথায় ছিলেন। কিন্তু রবির পরিবার, শেঠ আনন্দপ্রকাশ কঠোর গলায় তাকে থামিয়ে দিলেন। যখন আমি আপনাকে খুঁজে পেলাম না, তখন আমি তাদের কাছে গিয়েছিলাম। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম তারা কিছু জানে কিনা, এবং আপনি জানেন তারা আমাকে কি বলেছিল? প্রিয়া মাথা নাড়ল। তারা আমাকে বলল যে আপনি অন্য কোনো লোকের সাথে চলে গিয়েছেন। আপনি শেষকৃত্যের কয়েক সপ্তাহ পরেই রবির স্মৃতি ভুলে গিয়েছেন। আপনি এক নির্লজ্জ মহিলা ছিলেন যে একটি পয়সাও পাওয়ার যোগ্য নন। এর পরের নীরবতা এত ঘন ছিল যে তার একটা নিজস্ব ওজন ছিল। প্রিয়ার মনে হল তার ভেতর কিছু একটা ভেঙে গিয়েছে। এটা যন্ত্রণা ছিল না, এটা ছিল তার চেয়েও গভীর কিছু। এটা ছিল সেই উপলব্ধি যে তার দুঃখ, ক্ষুধা, একাকিত্ব আর অপমানের সেই সমস্ত বছরগুলো একটি মিথ্যের কারণে ছিল, একটি নিষ্ঠুর সুপরিকল্পিত মিথ্যে যা তার অধিকার ছিনিয়ে নেবার জন্য সাজানো হয়েছিল। তারা মিথ্যে বলেছে, সে ফিসফিস করে বলল। তারা আমার সম্পর্কে মিথ্যে বলেছে। আমি এখন জানি, শেঠ আনন্দপ্রকাশ বললেন, এবং আমি আপনার কাছে তাদের কথা বিশ্বাস করার জন্য ক্ষমা চাইছি। কেন? প্রিয়া বুঝতে পারছিল না। তারা এমন কেন করবে? শেঠ আনন্দপ্রকাশ তাকে বিষণ্ণ চোখে দেখলেন। টাকার জন্য প্রিয়াজি, লোভের জন্য। যদি আপনি উইলের দাবি করতে না আসতেন, তবে তারা সব কিছু রেখে দিতে পারত, এবং তারা ঠিক সেটাই করার চেষ্টা করেছিল। প্রিয়া এক দীর্ঘ সময় স্থির হয়ে রইল। শেঠ আনন্দপ্রকাশের শব্দগুলো বাতাসে ভাসছিল, যেন একটি স্বপ্নের টুকরো যা বাস্তবতার সাথে মিলছে না। উত্তরাধিকার, উইল, মিথ্যে, লোভ। 10 বছর, 10 বছর এঁটো খেয়ে থাকা, 10 বছর এমন ঘরে ঘুমানো যা বৃষ্টি হলে জলে ভরে যেত, 10 বছর অদৃশ্য থাকা, কেউ না হয়ে থাকা, পেঙ্গুইনওয়ালি পাগল মহিলা হয়ে থাকা, আর এই সব কিছু একটি মিথ্যের জন্য। আমি কোনো লোকের সাথে যাইনি। সে অবশেষে এত নিচু স্বরে বলল যে শেঠ আনন্দপ্রকাশকে ঝুঁকতে হল। কখনো অন্য কেউ ছিল না, শুধু রবি। সব সময় শুধু রবিই ছিল। আমি জানি, তিনি উত্তর দিলেন। এখন আমি জানি। আমি চলে গিয়েছিলাম কারণ আমি কারো ওপর বোঝা হতে চাইনি। প্রিয়া চালিয়ে গেল, এবং শব্দগুলো যেন একটা ভাঙা বাঁধ থেকে জলের মতো বেরিয়ে আসতে লাগল। আমার মনে হয়েছিল রবির পরিবারও আমার মতোই দুঃখী। আমার মনে হয়েছিল আমি থাকলে তাদের কেবল তাদের যন্ত্রণার কথা মনে করিয়ে দেব। আমার মনে হয়েছিল সবচেয়ে ভালো কাজ যা আমি করতে পারি তা হলো গায়েব হয়ে যাওয়া, তাদের শান্তি দেওয়া, নিজের ক্ষমতায় আবার শুরু করা। চোখের জল তার গাল বেয়ে পড়ছিল, তার মুখের ময়লার উপর পরিষ্কার রেখা তৈরি করছিল। আমি তাদের কাছে কখনো কিছু চাইনি, কোনো কিছু দাবি করিনি।
আমি শুধু নিজের জামাকাপড় আর রবির দেওয়া পেঙ্গুইনটা নিয়ে চলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এটাই ঠিক, আমার মনে হয়েছিল সে এটাই চাইত। শেঠ আনন্দপ্রকাশ নিজের পকেট থেকে একটি রুমাল বের করে বাড়িয়ে দিলেন। আপনি এক অসাধারণ মহিলা প্রিয়াজি, তিনি কাঁপানো গলায় বললেন। আপনি যা করেছেন, আত্মসম্মানের জন্য দূরে চলে যাওয়া, যাতে আপনি বোঝা না হন, তার জন্য এমন শক্তির প্রয়োজন যা খুব কম মানুষের মধ্যে থাকে। ওটা শক্তি ছিল না। প্রিয়া রুমালটি নিল কিন্তু চোখের জল মুছল না। ওটা ছিল অহংকার, এক বোকামির অহংকার, যা আমার জীবনের 10টা বছর ছিনিয়ে নিল। না, শেঠ আনন্দপ্রকাশ দৃঢ়ভাবে অস্বীকার করলেন। যা বোকামি ছিল, যা অপরাধ ছিল, তা আপনার স্বামীর পরিবার করেছিল। আপনার মহানুভবতার সুযোগ নিয়ে আপনাকে লুট করা, আপনার যা নয় তা পাওয়ার জন্য আপনার সম্পর্কে মিথ্যে বলা, এটাই নিন্দনীয়, আপনার চলে যাওয়ার সিদ্ধান্ত নয়। প্রিয়া অবশেষে রুমালটি নিজের চোখের উপর রাখল। এক দশক ধরে চেপে রাখা কান্না শান্ত ঢেউয়ের মতো ফেটে পড়ল, যা তার পুরো শরীরকে কাঁপিয়ে দিল। শেঠ আনন্দপ্রকাশ কিছুই বললেন না, শুধু অপেক্ষা করলেন। তিনি বুঝতেন কিছু যন্ত্রণা থাকে যা বাইরে আসার প্রয়োজন হয়। 10 বছরের নীরবতার পর প্রিয়ার কাছে অনেক জমা হওয়া যন্ত্রণা ছিল। কয়েক মিনিট কেটে গেল যখন সে আবার কথা বলতে পারল। টাকাটার কি হলো? সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল। তারা কি ওটা রেখে দিয়েছে? শেঠ আনন্দপ্রকাশ মাথা নাড়লেন। না, যে টাকাটা আমি আপনার জন্য তৈরি করেছিলাম তা এখনও আপনার নামেই একটি ব্যাংক অ্যাকাউন্টে আছে। আমি ওটা কখনো স্পর্শ করিনি, আমি ওটা কখনো অন্য কাউকে দিইনি। আমার আশা ছিল একদিন আমি আপনাকে খুঁজে পাব। প্রিয়া অবিশ্বাসী চোখে তাকে দেখল। 10 বছর। আপনি সেই টাকা 10 বছর ধরে রেখেছেন? ওটা আপনার ছিল। তিনি শুধু উত্তর দিলেন, আমার ওটা অন্য কাউকে দেওয়ার অধিকার ছিল না। কিন্তু রবির পরিবার, আপনি বলেছিলেন তারা সবকিছু রাখার চেষ্টা করেছিল। তারা চেষ্টা করেছিল। শেঠ আনন্দপ্রকাশ মাথা নাড়লেন। তারা বহুবার আমার অফিসে এসেছিল, প্রথমে কাকুতি মিনতি নিয়ে, তারপর হুমকি নিয়ে, শেষে উকিলদের নিয়ে। কিন্তু আমার কাছে মূল উইল ছিল। আমার কাছে সেই দলিল ছিল যা প্রমাণ করত আপনিই একমাত্র উত্তরাধিকারী, এবং আপনার সই ছাড়া, আপনার উপস্থিতি ছাড়া ওই টাকা কোথাও যেতে পারত না। তিনি এক মুহূর্ত বিরতি নিলেন। দেবকী দেবী তো আমাকে এই পর্যন্তও বলে দিয়েছিলেন যে আপনি মারা গিয়েছেন। তিনি নাকি শুনেছিলেন আপনি চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেছিলেন। তিনি একটি জাল মৃত্যু শংসাপত্রও এনেছিলেন। কে জানে কাকে টাকা খাইয়ে ওটা বানানো হয়েছিল। প্রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মৃত্যু শংসাপত্র? জাল, যেমনটা আমি আপনাকে বললাম, কিন্তু এতটাই বিশ্বাসযোগ্য যে একজন অসতর্ক বিচারক সেটা মেনে নিতে পারতেন। শুকুর যে আমার উকিল তাদের উকিলদের চেয়ে ভালো, সে অসঙ্গতিগুলো খুঁজে বের করল এবং আমরা দলিলগুলো প্রত্যাখ্যান করলাম। তাহলে তারা আমাকে মৃত ঘোষণা করতে চেয়েছিল যাতে তারা টাকাটা রাখতে পারে। একেবারে। প্রিয়ার মনে হলো তার গা গুলিয়ে আসছে। এটা শুধু লোভ ছিল না, এটা ছিল নিষ্ঠুরতা, এক শীতল আর সুপরিকল্পিত নিষ্ঠুরতা, যা তার জীবন মুছে দিতে রাজি ছিল যাতে তারা যা চায় তা অর্জন করতে পারে। কেন? সে বিড়বিড় করে বলল, এত ঘৃণা কেন? আমি তাদের সাথে কোনোদিন কিছু করিনি। আমি রবিকে সারা মন দিয়ে ভালোবেসেছিলাম। আমি তার দেখাশোনা করেছি, তার সম্মান করেছি, তাকে খুশি রেখেছি। এটা যথেষ্ট ছিল না কেন? সেটা আনন্দপ্রকাশ দীর্ঘশ্বাস ফেললেন। লোভ কোনো কারণ খোঁজে না প্রিয়াজি, আর না খোঁজে অসন্তোষ। রবি আমাকে বলেছিল যখন সে আমার জন্য কাজ করত যে তার মা কোনোদিন বিয়েটা মেনে নেননি। তিনি ভাবতেন রবি আরও ভালো কিছু করতে পারত, কেউ একজন বেশি টাকাওয়ালা বা বেশি পদমর্যাদার। যখন সে আপনাকে বেছে নিল, দেবকী দেবী এটাকে এক ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা হিসেবে নিয়েছিলেন। রবি আপনাকে কোনোদিন বলেনি, কারণ সে আপনাকে ভালোবাসত আর আপনাকে কষ্ট দিতে চাইত না। কিন্তু আমি জানতাম। সে আমাকে একবার বলেছিল যখন তার মা তাকে একটি নিষ্ঠুর চিঠি পাঠিয়েছিলেন। সে আমাকে বলেছিল তাকে নিজের রক্তের পরিবার আর আপনার মধ্যে কোনো একজনকে বেছে নিতে হয়েছিল, এবং সে কোনো দ্বিধা ছাড়াই আপনাকে বেছে নিয়েছিল। প্রিয়া চোখ বন্ধ করে নিল। সে রবিকে এমনটা বলতে কল্পনা করতে পারছিল। সে তার দৃঢ় আর উষ্ণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। সেই একই সরলতায় নিজের ভালোবাসার প্রকাশ করছে, যেভাবে সে জীবনের সব কাজ করত। আর তার অনুপস্থিতির যন্ত্রণা, যা সে বুকে পাথরের মতো বইতে শিখে নিয়েছিল, হঠাৎ আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হল। আমার তার খুব কথা মনে পড়ছে, সে ফিসফিস করে বলল। প্রতিদিন, প্রতি রাতে। 10 বছরে একটা মুহূর্তও এমন যায়নি যখন আমি তার কথা ভাবিনি। আমি জানি, শেঠ আনন্দ প্রকাশ বললেন, এবং সেই কারণেই আমার প্রয়োজন যে আমি এখন যা বলতে যাচ্ছি আপনি তা শুনুন। প্রিয়া চোখ খুলল। জমিদার উঠে জানালার দিকে গিয়েছিলেন, যেখানে দুপুরের আলো পর্দার ফাঁক দিয়ে চুইয়ে আসছিল।
রবি একজন ভালো মানুষ ছিল। তিনি বাগানের দিকে তাকিয়ে বললেন, আমার চেনা ভালো মানুষদের মধ্যে সে একজন ছিল, এবং মারা যাওয়ার আগে সে আমার থেকে একটি কথা দিয়ে নিয়েছিল। কি? শেঠ আনন্দপ্রকাশ তার দিকে ফিরলেন। সে আমার থেকে কথা নিয়েছিল যে যদি তার কিছু হয়ে যায় তবে আমি যেন আপনার দেখাশোনা করি, আমি যেন নিশ্চিত করি আপনার কোনো জিনিসের অভাব না হয়, আমি যেন আপনাকে রক্ষা করি ঠিক যেভাবে সে আপনাকে রক্ষা করত। প্রিয়ার মনে হলো তার হৃদয় সংকুচিত হয়ে আসছে। সে আপনাকে এমনটা বলেছিল? দুর্ঘটনার 1 সপ্তাহ আগে। শেঠ আনন্দপ্রকাশ মাথা নাড়লেন। সে উইলের কিছু কাগজ পরীক্ষা করার জন্য আমার অফিসে এসেছিল, এবং যাওয়ার আগে সে আমাকে এমন এক গুরুত্বের সাথে দেখল যা আমি আগে কখনো দেখিনি, এবং আমাকে বলল, মালিক, যদি কোনোদিন আমি না থাকি তবে আমার প্রিয়ার খেয়াল রাখবেন। শুধু এইটুকুই আমি আপনার কাছে চাইছি। প্রিয়ার চোখ দিয়ে আবার জল ঝরতে লাগল। আর আপনি জানেন আমার সবচেয়ে বেশি কিসে দুঃখ হয়? শেঠ আনন্দপ্রকাশ চালিয়ে গেলেন, যে আমি ব্যর্থ হয়েছি। আমি ওই ছেলেটিকে কথা দিয়েছিলাম আর আমি তা পূরণ করতে পারিনি। আমি তার স্ত্রীকে গায়েব হয়ে যেতে দিলাম। আমি তাকে 10 বছর দারিদ্র্যে থাকতে দিলাম, যেখানে তার প্রাপ্য টাকা ব্যাংকে ধুলো খাচ্ছিল। ওটা আপনার ভুল ছিল না, প্রিয়া বলল। আমিই তো চলে গিয়েছিলাম। কিন্তু আমিই তো সেই সাপেদের পরিবারকে বিশ্বাস করেছিলাম। শেঠ আনন্দপ্রকাশ মাথা নাড়লেন। আমার আরও বেশি খোঁজা উচিত ছিল। আমার জেট করা উচিত ছিল। আপনাকে খুঁজে পাওয়ার জন্যে যা যা প্রয়োজন তা করা উচিত ছিল। তিনি তার দিকে এগিয়ে এলেন এবং প্রিয়া অবাক হয়ে দেখল তিনি সোফার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, যেখানে প্রিয়া বসেছিল। প্রিয়াজি, তিনি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা এই কারণে যে আমি আমার কথা রাখতে পারিনি। ক্ষমা ওই বছরগুলোর জন্যে যেগুলো আপনাকে সহ্য করতে হয়েছে যখন আপনার সহ্য করা উচিত ছিল না। ক্ষমা সবকিছুর জন্যে। প্রিয়া জানতেন না কি বলবেন। তার সামনে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন হাঁটু গেড়ে বসে এমন এক মহিলার কাছে ক্ষমা চাইছিলেন যাকে দুনিয়া তুচ্ছ ভাবত। এটা এমন এক মুহূর্ত ছিল যার সমস্ত যুক্তি, সমস্ত প্রত্যাশা আর দুনিয়া কিভাবে চলে সে সম্পর্কে প্রিয়ার ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। আপনার হাঁটু গেড়ে বসা উচিত নয়, সে বিড়বিড় করে বলল। অনুগ্রহ করে উঠুন। আমি ততক্ষণ উঠব না যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করছেন। আমি আপনাকে ক্ষমা করছি, সে তৎক্ষণাৎ বলল। আমি আপনাকে ক্ষমা করছি, কিন্তু অনুগ্রহ করে এমন করবেন না, এটা ঠিক নয়। শেঠ আনন্দ প্রকাশ ধীরে ধীরে মাথা নাড়লেন এবং উঠে দাঁড়ালেন। ধন্যবাদ, তিনি বললেন, এবং এখন আমাকে সেটা করতে দিন যা আমার 10 বছর আগে করা উচিত ছিল। তিনি নিজের টেবিলের দিকে গেলেন এবং চামড়ার ফাইল থেকে আরও একটি দলিল বের করলেন। এটি বর্তমান ব্যাংকের বিবরণ, তিনি বোঝালেন। আসল টাকা আর জমা হওয়া সুদ মিলিয়ে মোট 2,43,000 টাকা। প্রিয়ার মনে হল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। 2,43,000? শেঠ আনন্দপ্রকাশ নিশ্চিত করলেন, এবং এই সব আপনার, আইনগতভাবে সন্দেহাতীতভাবে আপনার। প্রিয়া দলিলের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। এটা তার কল্পনার চেয়েও অনেক বেশি টাকা ছিল। তার সারা জীবনের আবর্জনা কুড়িয়ে উপার্জিত টাকার চেয়েও বেশি। তার বাকি জীবন রাজার হালে কাটানোর জন্যে যথেষ্ট। আমি জানি না কি বলবো, সে ফিসফিস করে বলল। আপনার কিছুই বলার দরকার নেই, শেঠ আনন্দ প্রকাশ উত্তর দিলেন। আপনাকে শুধু সেটা গ্রহণ করতে হবে যা আপনার অধিকার। কিন্তু প্রিয়া উত্তর দেওয়ার আগেই বাড়ির সামনে একটি গাড়ি থামার আওয়াজে সেই মুহূর্তটি বাধাগ্রস্ত হল। শেঠ আনন্দ প্রকাশ ভ্রু কুঁচকালেন এবং জানালার দিকে গেলেন। তিনি যা দেখলেন তাতে তার মুখের ভাব তিক্ত হয়ে গেল। মনে হচ্ছে আমাদের কাছে কিছু অপ্রত্যাশিত অতিথি এসেছেন, তিনি শীতল গলায় বললেন। কে? প্রিয়া জিজ্ঞেস করল। শেঠ আনন্দ প্রকাশ তার দিকে ফিরলেন। তার চোখে চিন্তা আর দৃঢ়তার এক মিশ্রণ ছিল। দেবকী দেবী এবং তার ছেলেরা। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? তারা কিভাবে জানল আমি এখানে আছি? আমি জানি না, শেঠ আনন্দপ্রকাশ উত্তর দিলেন, কিন্তু আমরা খুঁজে বের করব। গাড়ির দরজা বন্ধ হওয়ার আওয়াজ ঘরে একটা ঝড়ের আশঙ্কার মতো পৌঁছাল। প্রিয়া স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে পড়লেন। তার বুক এত জোরে ধরফর করছিল যে সে তার নিজের শরীরের প্রতিটা স্পন্দনে অনুভব করতে পারছিল। তার চোখগুলো বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে লাগল, সেই মানুষদের মুখোমুখি হওয়ার আগে পালানোর একটা উপায়, যারা তার জীবনের 10টা বছর ছিনিয়ে নিয়েছিল। শান্ত থাকুন, শেঠ আনন্দপ্রকাশ তার অস্থিরতা দেখে বললেন। আপনি আমার বাড়িতে আছেন, এখানে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আপনি তাদের চেনেন না। প্রিয়ার গলা কাঁপছিল। আপনি জানেন না তারা কি করতে পারে। আমি তাদের আপনার ধারণার চেয়ে ভালো চিনি, তিনি শান্তভাবে উত্তর দিলেন, এবং ঠিক এই কারণেই আমি তাদের ভয় পাই না। প্রিয়া উত্তর দেওয়ার আগেই বারান্দায় আওয়াজ শোনা গেল।
গৃহপরিচারিকা অতিথিদের আটকানোর চেষ্টা করছিল, কিন্তু বোঝা যাচ্ছিল সে সফল হচ্ছে না। আমরা জানি সে এখানে আছে। দেবকী দেবীর গলার দেওয়াল চিরে ছুরির মতো এলো। আমরা এখনই সে আনন্দ প্রকাশের সাথে কথা বলতে চাই। জমিদার দীর্ঘশ্বাস ফেললেন এবং ঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। আপনি এখানেই থাকুন, তিনি প্রিয়াকে বললেন। আমি তাদের সাথে ড্রয়িং রুমে দেখা করব। সঠিক সময় হলে আমি আপনাকে ডাকব। আমি তাদের দেখতে চাই না, সে ফিসফিস করে বলল। অনুগ্রহ করে। সে এটা আনন্দ প্রকাশ তাকে এমনভাবে দেখলেন যেখানে দৃঢ়তা আর করুণা মিশেছিল। প্রিয়াজি, আমি আপনার ভয় বুঝতে পারছি, কিন্তু আপনাকে একটা কথা বুঝতে হবে। আপনি কোনো ভুল করেননি, তারা করেছে। আর এখন সময় এসেছে তারা যেন তাদের কর্মের ফল ভোগ করে। তিনি এক মুহূর্ত বিরতি নিলেন। এছাড়া যদি আপনি এখন পালান তবে তারা জিতে যাবে। আর যা কিছু তারা আপনার সাথে করেছে তারপর আপনি কি সত্যিই তাদের এই তৃপ্তি দিতে চান? প্রিয়া চুপ করে রইল। সে এটা আনন্দ প্রকাশের কথাগুলো তার মাথায় ঘণ্টার মতো বাজছিল। 10 বছর ধরে সে স্মৃতি থেকে, যন্ত্রণা থেকে আর সেই সব কিছু থেকে পালিয়ে বেরিয়েছে যা তাকে মনে করিয়ে দিত সে কি হারিয়েছে। সে কি এখনও পালিয়ে বেড়াবে যখন সে অবশেষে নিজের অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে? না, সে অবশেষে এতটাই দৃঢ় গলায় বলল যতটা সে আশা করেছিল, আমি পালাবো না। সে এটা আনন্দ প্রকাশ সম্মতিতে মাথা নাড়লেন। বেশ, এখানেই অপেক্ষা করুন, আমি সঠিক সময়ে আপনাকে নিতে আসব। তিনি ঘর থেকে বেরোলেন এবং দরজা বন্ধ করে দিলেন। প্রিয়া বুক ধরফরানি আর কাঁপানো হাত নিয়ে একা রয়ে গেল। সে জানালার দিকে এগিয়ে গেল এবং বাইরে তাকালো, নিজের নিঃশ্বাস শান্ত করার চেষ্টা করছিল। বাগানে সে সেই গাড়িটি দেখতে পাচ্ছিল যাতে অতিথিরা এসেছিল। এটি একটি পুরনো গাড়ি ছিল, কিন্তু বেশ ভালো অবস্থায় রাখা ছিল। ঠিক সেই রকম গাড়ি যাকেও এমন সমৃদ্ধি দেখানোর জন্য কেনে যা তার কাছে নেই। সে ড্রয়িং রুম থেকে মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিল। সে শব্দগুলো চিনতে পারছিল না, কিন্তু দেবকী দেবীর তীক্ষ্ণ আর দাবি করা কণ্ঠস্বর, সুরেশের গম্ভীর আর হুমকি ভরা আওয়াজ, নরেশের বেশি তীক্ষ্ণ আর অভিযোগ করা গলা, আর শেঠ আনন্দ প্রকাশের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর চিনতে পারছিল। প্রতিটি আক্রমণের জবাব তিনি এমন এক শান্তির সাথে দিচ্ছিলেন যা তার বিপক্ষীদের আরও বেশি রাগিয়ে দিচ্ছিল। প্রিয়া চোখ বন্ধ করল এবং রূপোর পেঙ্গুইনটি নিজের বুকে চেপে ধরল। আমাকে শক্তি দাও রবি, সে ফিসফিস করে বলল। আমাকে এটার মোকাবিলা করতে সাহায্য করো। সে জানত না কত সময় কেটেছিল। 5 মিনিট হতে পারে, আবার 1 ঘণ্টাও হতে পারে। সময় যেন থমকে গিয়েছিল, ভয় আর প্রতীক্ষার মাঝে ঝুলেছিল। অবশেষে ঘরের দরজা খুলল। শেঠ আনন্দপ্রকাশ দরজায় গম্ভীর কিন্তু নিয়ন্ত্রিত মুখে দেখা দিলেন। সময় হয়ে গিয়েছে, তিনি শুধু বললেন। প্রিয়া মাথা নাড়ল এবং নিজের শরীর সম্পর্কে অচেতন বোধ করতে করতে, যেন তার শরীর নিজের ইচ্ছায় চলছে, তার কাছে এগিয়ে গেল। তারা দুজনে গলি দিয়ে প্রধান ড্রয়িং রুমে গেলেন এবং যখন প্রিয়া দরজার চৌকাঠ পার হল তখন সময় থমকে গেল। সেখানে দেবকী দেবী বসেছিলেন, ঠিক যেন এক সিংহাসনে বসা মহিলার মতো, নিজের কালো শাড়ি আর অবজ্ঞার স্থায়ী ভাব নিয়ে। গত 10 বছরে তিনি বুড়িয়ে গিয়েছিলেন, কিন্তু তার দৃষ্টি সেই একই ছিল, শীতল, হিসেবি আর এমন বিদ্বেষে ভরা যা নিজেকেই খেয়ে ফেলছে বলে মনে হতো। তার পাশে সম্মানের সাথে দাঁড়িয়েছিল সুরেশ আর নরেশ। দুজনেই কয়েক বছরে মোটা হয়ে গিয়েছিল এবং তাদের মুখে অতিরিক্ত বিলাসী জীবনের ছাপ ছিল, কিন্তু তাদের চোখগুলো, সেই চোখ যা প্রিয়ার শেষকৃত্যের কথা মনে করিয়ে দিচ্ছিল, একই ছিল, লোভী, নিষ্ঠুর আর মানবতার কোনো চিহ্নহীন। এক মুহূর্তের জন্য কেউ কথা বলল না। দেবকী দেবী প্রথম নীরবতা ভাঙলেন। তাহলে এটা সত্যি ছিল, তিনি বিস্মাখা গলায় বললেন। ওই না খেতে পাওয়া মরাটা এখনও বেঁচে আছে। মা, সুরেশ সতর্ক করল, কিন্তু বুড়ি তাকে অগ্রাহ্য করলেন। নিজের দিকে তাকাও। তিনি প্রিয়াকে পা থেকে মাথা পর্যন্ত ঘৃণা ভরে দেখে বললেন। নোংরা, ছেঁড়া, আবর্জনার গন্ধ আসছে। এটাই সেই যাকে আমার ছেলে বেঁচেছিল। এর জন্যেই সে আমাদের ছেড়েছিল। প্রিয়ার মনে হল শব্দগুলো তাকে ঘুষির মতো মারছে, কিন্তু সে পিছিয়ে গেল না। সে চোখ নামাল না। তার রবির কথাগুলো মনে পড়ল, যা রবি তাদের একসাথে কাটানো রাতগুলোতে কতবার পুনরাবৃত্তি করেছিল। তুমি যা ভাবো তার চেয়ে বেশি শক্তিশালী তুমি প্রিয়া। কাউকে কখনো তোমাকে এর উল্টোটা বোঝাতে দিও না। আমি ভালোবেসেছিলাম, সে নিজের দৃঢ়তায় অবাক করে বলল। আমি তাকে এমনভাবে ভালোবেসেছিলাম যা আপনি কোনোদিন বুঝতে পারবেন না। ভালোবাসা? দেবকী দেবী শব্দটা এমনভাবে উগরে দিলেন যেন ওটা কোনো অপবিত্র কথা। তোমার মতো একটা মেয়ে ভালোবাসার বিষয়ে কি জানে? তুমি তার সুযোগ নিয়েছ, তোমার গরিবী চাল দিয়ে তাকে ভুলিয়েছ, তার মাথায় আবর্জনা ভরেছ যতক্ষণ না সে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা সত্যি নয়, এটা সত্যি। বুড়ির আগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়লেন। আমার ছেলে ভালো ছিল, তার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, সে তার স্তরের কাউকে বিয়ে করতে পারত,
কেউ একজন যে তার যোগ্য, কিন্তু তুমি এলে আর সবকিছু বরবাদ করে দিলে। দেবকী দেবী, শেঠ আনন্দপ্রকাশ তীক্ষ্ণ গলায় মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি আমার বাড়িতে আছেন এবং আমি আমার অতিথির অপমান বরদাস্ত করব না। আপনার অতিথি? নরেশ তাচ্ছিল্যের হাসি হাসল। জমিদাররা কবে থেকে আবর্জনা কুড়ানিদের নিজেদের ঘরে ডাকতে শুরু করলেন? নাকি আপনাদের মধ্যে অন্য কিছু আছে? এই ইঙ্গিতটি বাতাসে এক দুর্গন্ধের মতো ভেসে বেড়াল। শেঠ আনন্দপ্রকাশ নরেশের দিকে এক ধাপ এগিয়ে গেলেন এবং তার চেহারায় এমন কিছু ছিল যা লোকটিকে স্বাভাবিকভাবেই পিছিয়ে যেতে বাধ্য করল। যা কিছু বলছেন সে বিষয়ে খুব সাবধান থাকুন। জমিদার এমন শীতলতায় সতর্ক করলেন যা ছুরির মতো কাটছিল। আর একটা শব্দ ওই সুরে বললে, আমি আপনাকে আমার সম্পত্তি থেকে বের করে দেব। এটা কি পরিষ্কার? নরেশ ঠোক গিলল এবং মাথা নাড়ল। চোখ তোলার সাহস পাচ্ছিল না। বেশ, শেঠ আনন্দপ্রকাশ দেবকী দেবীর দিকে ফিরলেন। এখন প্রিয়াজি, কথা বলা যাক, আপনি আসলে এখানে কেন এসেছেন? বুড়ি নিজের ঠোঁট কামড়ালেন। আমরা এই কারণে এসেছি কারণ আমরা জানতে পারলাম যে এই মহিলাটিকে দেখা গিয়েছে এবং আমরা এটা নিশ্চিত করতে চাই যে সে যেন আমাদের পরিবারের জিনিস চুরি করার চেষ্টা না করে। চুরি করা? আসলে পরিবারের জিনিস কি? শেঠ আনন্দপ্রকাশ ভ্রু কুঁচকালেন। শব্দের কত আকর্ষণীয় চয়ন! এমন একজনের পক্ষ থেকে যে একটি জাল মৃত্যু শংসাপত্র পেশ করার চেষ্টা করছিল যাতে সে এমন এক উত্তরাধিকার পেতে পারে যা তার ছিল না। দেবকী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওটা ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। একটা ভুল বোঝাবুঝি? শেঠ আনন্দপ্রকাশ নিজের টেবিলের দিকে গেলেন, যেখানে তিনি চামড়ার ফাইলটি রেখেছিলেন। আমার কাছে এখানে মূল দলিল আছে। প্রিয়া শর্মার নামে একটি মৃত্যু শংসাপত্র, ৮ বছর আগের তারিখের, একজন ডাক্তারের দ্বারা সই করা, যে জালিয়াতির কারণে নিজের লাইসেন্স হারিয়েছিল। সুরেশ এক ধাপ এগিয়ে এলো। এটা কিছুই প্রমাণ করে না। এটা প্রমাণ করে যে আপনি একজন জীবিত মহিলাকে মৃত্যু ঘোষণা করার চেষ্টা করেছিলেন, যাতে তার উত্তরাধিকার চুরি করতে পারেন। শেঠ আনন্দপ্রকাশ উত্তর দিলেন, এটা প্রমাণ করে যে আপনি মিথ্যে বলেছেন, কারসাজি করেছেন এবং জালিয়াতি করেছেন। এটা প্রমাণ করে যে আপনারা ঠিক সেটাই যা আমার সবসময় সন্দেহ ছিল, এক চোর আর মিথ্যেবাদীদের পরিবার। আপনার সাহস কি করে হয়? দেবকী দেবী রাগে কামছিলেন। আমার পরিবার সম্মানিত, আমাদের একটি নাম আছে যা রক্ষা করতে হবে। আপনার নাম? শেঠ আনন্দপ্রকাশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তার কোনো মূল্য নেই এবং আজকের পর সবাই তা জানতে পারবে। আপনি কি বলতে চান? শেঠ আনন্দপ্রকাশ হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। আমার মানে হলো দেবকী দেবী, যে আমি আধিকারিকদের সাথে যোগাযোগ করেছি। আমি তাদের সমস্ত দলিলের প্রতিলিপি পাঠিয়েছি। সেই জাল মৃত্যু শংসাপত্র, সেই চিঠিগুলো যেখানে আপনি উত্তরাধিকার দাবি করেছিলেন, সেই লোকেদের বয়ান যাদের আপনি প্রিয়া মারা যাওয়ার কথা বলার জন্য ঘুষ দিয়েছিলেন। ঘরে পূর্ণ নীরবতা ছেয়ে গেল। কাল সকালে শেঠ আনন্দপ্রকাশ চালিয়ে গেলেন। রাজ্যের একজন সরকারি উকিল শান্তিনগর আসবেন, যাতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা যায়। এবং যদি সবকিছু আমার আশানুত চলে, তবে আপনাদের ৩ জনকে জালিয়াতি, দলিলের জালসাতি এবং উত্তরাধিকার চুরির অভিযোগের মোকাবিলা করতে হবে। দেবকী দেবী সোফায় লুটিয়ে পড়লেন, যেন তার পা আর তাকে সামলাতে পারছে না। না, আপনি এমনটা করতে পারেন না। আমি করে দিয়েছি। আপনাকে আমাদের উকিলদের থেকে শুনতে হবে। সুরেশ চিৎকার করে উঠল, কিন্তু তার গলা হুমকির চেয়ে বেশি হতাশ শোনাল। আপনাদের উকিলরা আমার উকিলদের সাথে যোগাযোগ করতে পারেন। শেঠ আনন্দপ্রকাশ শান্তভাবে উত্তর দিলেন, কিন্তু আমি আপনাদের সতর্ক করছি, আমার উকিলরা অনেক ভালো এবং তাদের কাছে 10 বছরের প্রমাণ জমা আছে। প্রিয়া চুপচাপ দৃশ্যটি দেখছিল। যা কিছু সে দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। যে পরিবারটি তার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছিল, যে তাকে 1 দশকের দারিদ্র্যের জন্য বাধ্য করেছিল, তা এখন তার চোখের সামনে ভেঙে পড়ছিল। কিন্তু তার কোনো তৃপ্তি হচ্ছিল না, কোনো জয় মনে হচ্ছিল না। শুধু এক গভীর শূন্যতা আর এক বিষণ্ণতা ছিল, যা সে বুঝিয়ে বলতে পারছিল না। কেন? সে হঠাৎ নীরবতা ভেঙে জিজ্ঞেস করল। সবাই তার দিকে ফিরল। তুমি আমাকে এত ঘৃণা কেন করলে? সে সরাসরি দেবকী দেবীর দিকে তাকিয়ে চালিয়ে গেল। আমি তোমার সাথে কোনোদিন কিছু করিনি। আমি রবিকে সারা মন দিয়ে ভালোবেসেছিলাম। আমি তার দেখাশোনা করেছি, তার সম্মান করেছি, তাকে খুশি রেখেছি। এটা যথেষ্ট ছিল না কেন? দেবকী দেবী তাকে এমন চোখে দেখলেন যা এক পুরনো বিদ্বেষে জ্বলছিল। কারণ সে তোমাকে আমার জন্য ছেড়ে দিয়েছিল, তিনি ফিসফিস করে বললেন। আমার ছেলে, আমার সন্তান, যাকে আমি সত্যিই আগলে রাখতাম, সে আমাকে পিঠ দেখিয়ে দিল এমন এক মহিলার জন্য যার কাছে কিছুই ছিল না, না টাকা, না পদমর্যাদা, না পরিবার, কিছুই না।
তিনি এক মুহূর্ত বিরতি নিলেন এবং বললেন, যখন সে মারা গেল তুমি তখনও বেঁচে ছিলে। তুমি যে কোনো কিছুর যোগ্য ছিলে না, শ্বাস নিচ্ছিলে, অথচ আমার ছেলে মাটির নিচে পচছিল। তোমার কি মনে হয় আমার কেমন লেগেছিল? প্রিয়ার মনে হলো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমিও রবিকে হারিয়েছি, সে বলল। আমিও তার মৃত্যুর শোক সয়েছি। আমরা সেই যন্ত্রণা ভাগ করে নিতে পারতাম, আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু আপনি আমাকে ঘৃণা করা বেছে নিলেন। ঘৃণাই আমার কাছে অবশিষ্ট ছিল, বুড়ি জবাব দিলেন। আর প্রথমবারের মতো প্রিয়া সেই নিষ্ঠুরতার মুখোশের আড়ালে অন্য কিছু দেখতে পেল। সে একজন ভেঙে পড়া মহিলাকে দেখল, যে এমন এক যন্ত্রণায় ভুগছিলেন যা তিনি সামলাতে পারেননি, যিনি নিজের ক্ষতিকে বিষে পরিণত করেছিলেন এবং নিজের চারপাশ সবকিছু বিষিয়ে দিয়েছিলেন। প্রিয়া তাকে ক্ষমা করল না, কিন্তু কোনোভাবে তাকে বুঝতে পারল। দেবকী দেবীর কথার পরের নীরবতা এত ঘন ছিল যে তার একটা নিজস্ব ওজন ছিল। প্রিয়া তাকে একদৃষ্টে দেখছিল, যা সে এখনই শুনল তা মনে মনে সাজিয়ে নিচ্ছিল। এটা ক্ষমা প্রার্থনা ছিল না, এটা অনুশোচনাও ছিল না, এটা ছিল শুধু একটা ব্যাখ্যা, যা অত্যন্ত শীতল আর নগ্নভাবে জানানো হয়েছিল যে কেন ওই মহিলা তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর যদিও এতে কোনো কিছু বদলে যেত না, অন্তত এখন সে বুঝতে পারল দেবকী দেবীর ঘৃণার সাথে প্রিয়ার নিজের কোনো সম্পর্ক ছিল না। এটা আসলে ছিল যন্ত্রণা আর হারানোর শোক থেকে, এই অক্ষমতা থেকে যে তার ছেলে নিজের মায়ের চেয়ে অন্য এক মহিলাকে বেছে নিয়েছিল। এটা ছিল ভালোবাসা থেকে জন্মানো ঘৃণা, এক বিকৃত অধিকারবোধে আচ্ছন্ন অসুস্থ ভালোবাসা, কিন্তু শেষ পর্যন্ত তা ভালোবাসাই ছিল। দেবকী দেবী, প্রিয়া অবশেষে এত শান্তভাবে বলল যে সে নিজেও অবাক হয়ে গেল। আমি রবিকে আপনার থেকে ছিনিয়ে নিইনি, সে আমাকে বেছে নিয়েছিল, যেভাবে আপনি সেই সিদ্ধান্তের জন্য তাকে ঘৃণা করা বেছে নিয়েছিলেন। বুড়ি অবাক হয়ে চোখ তুলে তাকালেন। আমি কোনোদিন আমার ছেলেকে ঘৃণা করিনি? না। প্রিয়া তার দিকে এক ধাপ এগিয়ে গেল। তাহলে আপনি তাকে কেন দূরে সরিয়ে দিলেন? আপনি তাকে কেন নিষ্ঠুর চিঠি পাঠাতেন? আপনি তাকে কেন নিজের পরিবার আর যে মহিলাকে সে ভালোবাসত তার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বাধ্য করেছিলেন? এটা সত্যি নয়। রবি আমাকে সবকিছু বলেছিল, প্রিয়া চালিয়ে গেল। সে আমাকে বলেছিল আপনি কিভাবে তাকে বিশ্বাসঘাতক বলেছিলেন, কিভাবে তার ভাইয়েরা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। প্রতিবার যখন সে কাছে আসার চেষ্টা করত, আপনারা তাকে ফিরিয়ে দিতেন। শব্দগুলো পাথরের মতো পড়ছিল, প্রতিটি আগেরটির চেয়ে ভারী। সে আপনাকে ভালোবাসত, প্রিয়া বলল। সবকিছু সত্ত্বেও সে আপনাকে ভালোবাসত, এবং সে আপনার সাথে মিটমাট না করেই মারা গেল। আপনি কি জানেন তার কতটা কষ্ট হয়েছিল? দেবকী দেবী কোনো উত্তর দিলেন না। আসার পর থেকে এই প্রথমবার মনে হলো তার কাছে কোনো শব্দ নেই। আমি আমার স্বামীকে হারিয়েছি, প্রিয়া চালিয়ে গেল, কিন্তু আপনি আরও অনেক বেশি হারিয়েছেন। আপনি একজন ছেলেকে হারিয়েছেন, একজন ভাইকে হারিয়েছেন যে আপনাকে ক্ষমা করতে প্রস্তুত ছিল, যদি আপনি তাকে সুযোগ দিতেন। আর তার স্মৃতির সম্মান করার বদলে আপনি সেই একমাত্র মানুষটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন যে শেষ পর্যন্ত তাকে ভালোবেসে গিয়েছিল। সুরেশ উত্তেজনাকর গলায় মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমাদের সাথে এভাবে কথা বলার কোনো অধিকার তোমার নেই। আমার পূর্ণ অধিকার আছে। প্রিয়া তার দিকে ফিরে জবাব দিল, তুমি আমার জীবনের 10টা বছর ছিনিয়ে নিয়েছ। তুমি আমাকে রাস্তায় কোনো কিছু না দিয়ে ফেলে রেখেছিলে, অথচ তুমি সবকিছু রেখে দিলে যা আমার স্বামী আমার জন্য রেখে গিয়েছিল। তুমি আমাকে মৃত ঘোষণা করলে যাতে আমার উত্তরাধিকার চুরি করতে পারো, আর এখন তুমি আমাকে বলছো যে আমার কথা বলার কোনো অধিকার নেই। নরেশ মুষ্টিবদ্ধ করে এক ধাপ এগিয়ে এলো। সাবধান হও নারী, যা বলছো সে বিষয়ে। নতুবা কি? প্রিয়া পিছিয়ে গেল না। তুমি কি আমাকে মারবে? তুমি কি আমাকে হুমকি দেবে? তুমি আমার সাথে আর কি করতে পারো যা তুমি আগে করনি? শেঠ আনন্দপ্রকাশ তাদের মাঝখানে চলে এলেন। অনেক হয়েছে, তিনি কর্তৃত্বের সাথে বললেন। আমার বাড়িতে কেউ কাউকে স্পর্শ করবে না। নরেশ পিছিয়ে গেল, কিন্তু তার ভাবভঙ্গি তখনও শত্রুতাপূর্ণ ছিল। এটা এভাবে মিটবে না, সে বিড়বিড় করে বলল। আমাদের অধিকার আছে। আপনাদের অধিকার, শেঠ আনন্দপ্রকাশ জবাব দিলেন। তখনই শেষ হয়ে গিয়েছে যখন আপনারা জালিয়াতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আপনাদের কাছে কেবল দায়বদ্ধতা আছে, এবং তার মধ্যে একটি হল আপনারা যা করেছেন তার জন্য আইনের সামনে জবাব দেওয়া। আপনি এটা প্রমাণ করতে পারবেন না, সুরেশ চিৎকার করে উঠল। এগুলো স্রেফ অভিযোগ। আমি সবকিছু প্রমাণ করতে পারি। শেঠ আনন্দপ্রকাশ চামড়ার ফাইলের দিকে এগিয়ে গেলেন এবং সেটি তুললেন। আমার কাছে এখানে আপনাদের জাল মৃত্যু শংসাপত্র আছে, যাতে আপনাদের আঙুলের ছাপ আছে। আমার কাছে সেই লোকেদের বয়ান আছে যাদের আপনারা ঘুষ দিয়েছিলেন। আমার কাছে ব্যাংকের রেকর্ড আছে,
যা দেখায় যে আপনারা দলিলের জালসাথীর জন্য টাকা দিয়েছিলেন। তিনি এক মুহূর্ত বিরতি নিলেন। আপনারা কি এখনও বলতে চান যে আমি এটা প্রমাণ করতে পারব না? নীরবতাই ছিল একমাত্র উত্তর। দেবকী দেবী, যিনি এতক্ষণ স্থির ছিলেন, অবশেষে বললেন, আপনি কি চান? তার গলা খুব মৃদু শোনা গেল। আপনি কি চান যাতে এই সব কিছু মিটে যায়? শেঠ আনন্দপ্রকাশ তাকে অবজ্ঞাভরে দেখলেন। আপনার কি মনে হয় এটা কোনো দর কষাকষি? আপনার কি মনে হয় আপনি টাকা দিয়ে পার পেয়ে যাবেন, যেমনটা আপনি বাকি সব কিছু কিনেছেন? প্রত্যেকেরই কি একটা দাম থাকে? আমার নয়, জমিদার জবাব দিলেন। আর প্রিয়া জিরো নয়। সবাই প্রিয়ার দিকে ফিরল। সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। রূপোর পেঙ্গুইনটি তার গলায় চকমক করছিল। তাহলে তুমি কি চাও? সুরেশ এমন সুরে জিজ্ঞেস করল, যা সমঝোতামূলক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হতাশ শোনাল। টাকা? প্রকাশ্য ক্ষমা? তোমার কি চাই যাতে তুমি আমাদের শান্তিতে থাকতে দাও? প্রিয়া এক মুহূর্তের জন্য এটি নিয়ে চিন্তা করল। সে সত্যিই কি চেয়েছিল? প্রতিশোধ? সে বছরের পর বছর এর স্বপ্ন দেখেছিল। সেই সব কনকনে ঠান্ডা রাতে যখন ক্ষুধা আর একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খেত। সেই লোকগুলোকে একইভাবে কষ্ট দেওয়ার হাজারটা উপায় ভেবেছিল, যেভাবে তারা তাকে কষ্ট দিয়েছিল। কিন্তু এখন তাদের ওখানে এত ছোট, তাদের হতাশায় এত দয়াযোগ্য দেখে প্রতিশোধ আর খুব একটা মিষ্টি মনে হচ্ছিল না। ন্যায় বিচার? হ্যাঁ, ওটা তার একটা অংশ ছিল যা সে চেয়েছিল। সে চেয়েছিল দুনিয়া সত্যিটা জানুক। সে চেয়েছিল তারা যা করেছে তার জন্য যেন তারা মূল্য দেয়। কিন্তু আরও কিছু ছিল, এমন কিছু যা সে 10 বছর ধরে না জেনেই খুঁজছিল। শান্তি। সে শান্তি চেয়েছিল। সে চেয়েছিল অতীতের কোনো ভূতের তাড়া না খেয়ে সে যেন ঘুমাতে পারে। সে চেয়েছিল সে যেন রবির কথা ভাবতে পারে, যন্ত্রণায় ডুবে না গিয়ে। সে বাঁচতে চেয়েছিল, সত্যিই বাঁচতে, শুধু টিকে থাকা নয়। আর এর জন্য তাকে ঘৃণা ছাড়তে হতো, খুব ছাড়তে হতো, সেই শিকলগুলো ছাড়তে হতো যা তাকে এই লোকেদের আর তাদের কৃতকর্মের সাথে বেঁধে রেখেছিল। আমার আপনাদের থেকে কিছু চাই না, সে অবশেষে বলল। শেঠ আনন্দপ্রকাশ সহ সবার চোখে মুখে অবাক হওয়ার ভাব স্পষ্ট ছিল। কি? সুরেশ কিছুই বুঝতে পারল না। কিছুই না, প্রিয়া পুনরাবৃত্তি করল। আমার আপনাদের টাকা চাই না, আমার আপনাদের ক্ষমা চাই না, আমার আপনাদের থেকে কিছুই চাই না। তাহলে কি তুমি আমাদের যেতে দেবে? নরেশের চোখে আশা জ্বলে ওঠে। না, প্রিয়া মাথা নাড়ল। এটা আমার উপর নির্ভর করে না, এটা আইনের উপর নির্ভর করে। যদি শেঠ আনন্দপ্রকাশ মামলা করতে চান তবে সেটা তার অধিকার। আপনারা অপরাধ করেছেন এবং আপনাদের তার জন্য জবাব দিতে হবে। কিন্তু তুমি তো এখনই বললে যে তোমার কিছু চাই না। দেবকী দেবী প্রতিবাদ করলেন। আমার নিজের জন্য কিছু চাই না, প্রিয়া স্পষ্ট করে দিল। কিন্তু ন্যায় বিচার আমি কি চাই তার উপর নয়, বরং কি সঠিক তার উপর নির্ভর করে। শেঠ আনন্দপ্রকাশ তার মুখে সম্মানের ভাব নিয়ে ধীরে ধীরে মাথা নাড়লেন। খুব ভালো বলেছেন প্রিয়াজি। দেবকী দেবী সোফা থেকে উঠে দাঁড়ালেন, কিছুটা টলমল করে। তুমি তার মতোই। তিনি প্রিয়াকে ঘৃণা আর এক অদ্ভুত প্রশংসার মিশ্রণ নিয়ে দেখতে দেখতে বললেন, একই রকম জেদি, একই রকম অহংকারী। সেই কারণেই আমার ছেলে তোমাকে এত ভালোবেসেছিল। আর সেই কারণেই আপনি আমাকে ঘৃণা করেছিলেন, প্রিয়া জবাব দিল। বুড়ি সেই অভিযোগ অস্বীকার করলেন না। চলো যাই, তিনি তার ছেলেদের বললেন। এখানে আর কিছু করার নেই। সুরেশ আর নরেশ অনিশ্চয়তার সাথে দৃষ্টি বিনিময় করল। মা, আমরা এভাবে যেতে পারি না, সুরেশ প্রতিবাদ করল। যদি সে মামলা করে তবে সে করবেই। দেবকী দেবী মাঝপথে থামিয়ে দিলেন। আমরা ইতিমধ্যেই হেরে গিয়েছি, অন্তত কিছু মর্যাদা বজায় রাখো। তিনি দরজার দিকে হাঁটতে লাগলেন, কিন্তু প্রিয়ার কাছে এসে থামলেন। এক মুহূর্তের জন্য দুই মহিলা নিঃশব্দে একে অপরকে দেখলেন। 10 বছরের যন্ত্রণা, ক্ষতি আর বিদ্বেষ সেই মুহূর্তে কেন্দ্রীভূত ছিল। আমার ছেলে তোমাকে ভালোবেসেছিল, দেবকী দেবী অবশেষে বললেন, আর তুমি তাকে ভালোবেসেছিলে। এটাই সেই জিনিস যা আমি তোমার থেকে কখনো ছিনিয়ে নিতে পারিনি। আর উত্তরের অপেক্ষা না করেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার ছেলেরা নিঃশব্দে তার পিছু নিল, একদম পরাজিত অবস্থায়। প্রিয়া গাড়ি স্টার্ট হওয়া আর দূরে চলে যাওয়ার আওয়াজ শুনল, যা 1 দশক ধরে চলা দুঃস্বপ্নের শেষ অবশেষটুকু নিজের সাথে নিয়ে গেল। আর যখন ইঞ্জিনের শব্দ দূরে মিলিয়ে গেল, তার মনে হলো তার ভেতরে কিছু একটা মুক্ত হয়ে গেল। এটা ঠিক সুখ ছিল না, এটা ছিল আরও সূক্ষ্ম কিছু। এটা ছিল স্বস্তি, এটা ছিল স্বাধীনতা, এটা ছিল নতুন কিছুর শুরু। শেঠ আনন্দপ্রকাশ তার কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন। আপনি যা করেছেন তা খুব সাহসী ছিল, তিনি বললেন। আপনার জায়গায় অনেকে প্রতিশোধ চাইত। প্রতিশোধ আমাকে হারিয়ে যাওয়া 10টা বছর ফিরিয়ে দেবে না, প্রিয়া জবাব দিল। আর এটা আমাকে রবির কাছেও নিয়ে যাবে না। আপনি ঠিক বলছেন। প্রিয়া তার দিকে ফিরল। আপনি কি মামলা করবেন? শেঠ আনন্দপ্রকাশ মাথা নাড়লেন। হ্যাঁ, আমি করব। প্রতিশোধের জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্য।
তারা যা করেছে তা একটি অপরাধ ছিল, আর অপরাধের পরিণাম হওয়া উচিত। আমি বুঝতে পারছি, কিন্তু এখন এটা আপনার সমস্যা নয়। জমিদার চালিয়ে গেলেন। আজ থেকে আপনার একমাত্র চিন্তা নিজের জীবন আবার গড়ে তোলা হওয়া উচিত। আপনার কাছে আপনার অধিকারের টাকা আছে, আপনার স্বাধীনতা আছে, আর আপনার সামনে পুরো জীবন আছে। প্রিয়া জানালা দিয়ে বাগানের দিকে তাকাল, যা গোধূলির আলোয় স্নান করছিল। আমি জানি না কিভাবে শুরু করব, সে স্বীকার করল। আমি এত দীর্ঘ সময় শুধু টিকে থাকার পেছনে কাটিয়েছি যে আমি জানি না সত্যিই কিভাবে বাঁচতে হয়। আপনি শিখে যাবেন, সেটা আনন্দ প্রকাশ বললেন। এক এক ধাপ করে প্রতিদিন। আর যদি আপনার সাহায্যের দরকার হয় তবে আপনাকে শুধু বলতে হবে। প্রিয়া বহু বছর পর প্রথমবার হাসল। ধন্যবাদ, সে বলল, সব কিছুর জন্য। আমাকে খুঁজে পাওয়ার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দেবেন না, তিনি জবাব দিলেন। রবিকে ধন্যবাদ দিন। সেই ছিল যে আমাকে দিয়ে আপনার দেখাশোনা করার কথা করিয়ে নিয়েছিল। প্রিয়া রূপোর পেঙ্গুইনের ওপর হাত রাখল। আমি জানি, সে ফিসফিস করে বলল, আর আমি তাকে প্রতিদিন এখানে অনুভব করি। পরের দিনগুলো একটা স্বপ্নের মতো কেটে গেল। শেঠ আনন্দপ্রকাশ জোর দিলেন যে প্রিয়া যেন আইনি বিষয়গুলো মিটে যাওয়া পর্যন্ত প্রাসাদেই থাকে। তিনি তাকে একটি বড় আর আলোকিত ঘর দিলেন, যার বিছানা মেঘের মতো নরম ছিল, আর চাদরগুলো এত মোলায়েম ছিল যা সে আগে কখনো স্পর্শ করেনি। প্রথম রাতে প্রিয়া ঘুমাতে পারল না, অস্বস্তির কারণে নয়, বরং ঠিক তার উল্টো। সে তার শক্ত বিছানা আর ঠান্ডা ঘরের এতটাই অভ্যস্ত ছিল যে ওই গদির কোমলতা তার কাছে অবাস্তব মনে হচ্ছিল। সে রাতে বহুবার উঠল, ঘরে পায়চারি করল, আসবাবপত্র, পর্দা, দেওয়ালগুলো ছুঁয়ে দেখতে লাগল, যেন তাকে এটা নিশ্চিত হতে হচ্ছিল যে সব কিছু বাস্তব, সে নিজে বাস্তব, আর এটা সত্যিই ঘটছে। সকাল হলে সে জানালা দিয়ে উঁকে দিল, আর দিনের প্রথম আলোয় ভেজা বাগানটিকে দেখল। গাছে পাখিরা গান গাইছিল, ফুলগুলো সূর্যের আলোয় নিজেদের পাপড়ি মেলছিল, আর বাতাসে ভেজা মাটি আর জয়ী ফুলের গন্ধ ছিল। এটি সুন্দর ছিল, আর 10 বছরে প্রথমবার প্রিয়া নিজেকে সেই সৌন্দর্য অনুভব করার অনুমতি দিল। কোনো অচেনা জিনিসের মতো নয় যা অন্যদের ছিল আর সে শুধু দূর থেকে দেখতে পারত, বরং এমন কিছুর মতো যা তারও ছিল, আর যা উপভোগ করার তার অধিকার ছিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু এবার তা যন্ত্রণার ছিল না, তা ছিল কৃতজ্ঞতার, আশার, আর এমন এক ভালোবাসার যা কোনোদিন মরেনি, যা 1 দশকের দারিদ্র্য সয়েছিল, আর যা এখন অবশেষে আবার বিকশিত হতে পারত। ধন্যবাদ রবি, সে বাতাসে ফিসফিস করে বলল, আমাকে কখনো না ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পরের কয়েকদিনে শেঠ আনন্দপ্রকাশ প্রিয়াকে তার উত্তরাধিকার পাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় কাগজের ব্যবস্থা করে দিলেন। উকিলদের সাথে বৈঠক হল, দলিলে সই হল, ব্যাংকে যাওয়া হল। প্রিয়ার জন্য সবকিছু খুব কঠিন ছিল। তার কখনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সে কখনো আইনি দলিলে সই করেনি, সে কখনো এত বেশি টাকা একসাথে দেখেনি, ছবিতেও নয়। কিন্তু শেঠ আনন্দপ্রকাশ প্রতিটি পদক্ষেপে তার সাথে ছিলেন, তাকে ধৈর্য ধরে সবকিছু বোঝাতে লাগলেন। তিনি নিশ্চিত করতে লাগলেন যে প্রিয়া কোনো কিছুতে সই করার আগে যেন প্রতিটি বিস্তারিত বিষয় বুঝতে পারে। এই টাকা আপনার, তিনি প্রতিবার পুনরাবৃত্তি করতেন যখনই সে ইতস্তত করত। কেউ এটা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না, কারও এটা বলার অধিকার নেই যে এটা কিভাবে খরচ করা হবে। এটা আপনার, আপনি এটা দিয়ে যা খুশি করতে পারেন। যা খুশি, এই শব্দগুলো প্রিয়ার মাথায় এক প্রতিধ্বনি মতো বাজছিল, এমন কিছু যা সে অনেক আগে ভুলে গিয়েছিল। সে কি চেয়েছিল? 10 বছর ধরে তার ইচ্ছেগুলো সবচেয়ে মৌলিক জিনিসের মধ্যে সীমাবদ্ধ ছিল, খাবার, মাথার ওপর ছাদ, বেঁচে থাকা। আর একদিন স্বপ্নের জন্য, পরিকল্পনার জন্য বা আকাঙ্ক্ষার জন্য কোনো জায়গা ছিল না। কিন্তু এখন সম্পদের সাথে প্রায় যা খুশি করার সামর্থ্য পেয়ে সে নিজেকে হারিয়ে ফেলা বোধ করছিল। কি করা যায় যখন হঠাৎ আপনার কাছে সবকিছু থাকে আর আপনি জানেন না যে আপনি কি চান? এক দুপুরে যখন সে প্রাসাদের বাগানে পায়চারি করছিল, শেঠ আনন্দপ্রকাশ তার কাছে এলেন। আপনি চিন্তিত দেখাচ্ছেন, তিনি বললেন। সব ঠিক আছে তো? প্রিয়া মৃদু হাসল। আমি ঠিক আছি, শুধু বিভ্রান্ত। কি বিষয়ে? সব কিছু নিয়ে, সে স্বীকার করল। এখন কি করব? এখন আমি কে? শেঠ আনন্দপ্রকাশ বিজ্ঞের মতো মাথা নাড়লেন। এত বড় পরিবর্তনের পর এমন অনুভব করা স্বাভাবিক।
আপনি এত দীর্ঘ সময় ধরে এক বিশেষ উপায়ে জীবন কাটিয়েছেন। নতুন কিছুর সাথে মানিয়ে নিতে সময় লাগে। এটা শুধু তাই নয়। প্রিয়া একটি গোলাপ গাছের কাছে থামল আর একটি পাপড়ি স্পর্শ করল। 10 বছর ধরে আমাকে টিকিয়ে রাখা একমাত্র জিনিস ছিল রবির স্মৃতি। প্রতিদিন আমি তার কথা ভাবতে ভাবতে উঠতাম, তার কথা ভাবতে ভাবতে কাজ করতাম, তার কথা ভাবতে ভাবতে ঘুমোতাম। সেই ছিল আমার এগিয়ে যাওয়ার কারণ। সে এক মুহূর্ত বিরতি নিল, কিন্তু এখন যখন আমার কাছে আবার শুরু করার সুযোগ আছে, তখন আমি উপলব্ধি করছি যে আমি সেই যন্ত্রণার বাইরে কে তা আমি জানি না। আমি জানি না আমি কি চাই, আমি কি পছন্দ করি, আমি কিসে খুশি হই। মনে হচ্ছে আমি এত দীর্ঘ সময় শুধু টিকে থাকায় কাটিয়েছি যে আমি বাঁচতে ভুলে গিয়েছি। শেঠ আনন্দপ্রকাশ এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন, তার কথাগুলো নিয়ে ভাবার জন্য। আপনি কি জানেন রবি আমাকে একবার কি বলেছিল? তিনি অবশেষে জিজ্ঞাসা করলেন। প্রিয়া কৌতূহল নিয়ে তার দিকে তাকাল। সে বলেছিল যে আপনি সবথেকে শক্তিশালী মানুষ যাকে সে চেনে। আপনি এমন সব জিনিস সয়েছেন যা অন্য কাউকে তছনছ করে দিত, কিন্তু আপনি মর্যাদার সাথে এগিয়ে গিয়েছেন, যার সে খুব প্রশংসা করত। প্রিয়ার চোখে জল চলে এলো। সে এটাও বলেছিল, শেঠ আনন্দপ্রকাশ চালিয়ে গেলেন, যে আপনার একটা স্বপ্ন ছিল, একটি স্বপ্ন যা আপনারা দুজনে ভাগ করে নিয়েছিলেন। একটা স্বপ্ন, নিজের একটা বাড়ি। জমিদার জবাব দিলেন, একটি বাগান যেখানে আপনি ফুল লাগাতে পারবেন, আর একটি কর্মশালা যেখানে আপনি নিজের হাতে কাজ করতে পারবেন। রবি বলতো আপনি হস্তশিল্পে খুব দক্ষ ছিলেন। আপনি সেই সব জিনিস থেকে সুন্দর সুন্দর জিনিস বানাতেন যেগুলোকে অন্যেরা আবর্জনা ভাবত। প্রিয়ার মনে হল তার হৃদয় সংকুচিত হয়ে আসছে। তার মনে পড়ল, তার সেই রাতগুলোর কথা মনে পড়ল যখন সে আর রবি ভবিষ্যতের কথা বলত, সেই বাড়ির কথা যা তারা একদিন বানাবে, সেই বাগানের কথা যা সে গড়ে তুলবে, সেই সব জিনিসের কথা যা সে নিজের হাতে তৈরি করবে। সেগুলো খুব ছোট সাধারণ স্বপ্ন ছিল, কিন্তু সেগুলো তাদের নিজেদের ছিল। আমি ভুলে গিয়েছিলাম, সে ফিসফিস করে বলল। আমি ভুলে গিয়েছিলাম যে আমি কোনোদিন এমন কিছুর স্বপ্ন দেখেছিলাম। তাহলে এখন আপনার কাছে এটাকে বাস্তবে পরিণত করার সুযোগ আছে। শেঠ আনন্দপ্রকাশ বললেন, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে স্বাধীনতা আছে, আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে। প্রিয়া তার চারপাশের বাগানের দিকে তাকাল, ফুলগুলোকে, গাছগুলোকে, সেই সৌন্দর্যকে যা মাটি থেকে বেরিয়ে আসছিল যখন কেউ তা গড়ে তোলার জন্য সময় বের করত। আর হঠাৎ সে ঠিকঠাক বুঝতে পারল সে কি করতে চেয়েছিল। 1 সপ্তাহ পর প্রিয়া শান্তিনগরের বাইরের এলাকায় একটি জমি কেনার কাগজে সই করল। এটি কোনো বড় বা বিলাসবহুল জমি ছিল না। এটি একটি সাধারণ জমির টুকরো ছিল যেখান থেকে পাহাড় দেখা যেত, আর একটি নালা তার একধার দিয়ে বয়ে যেত। কিন্তু যখন প্রিয়া প্রথমবার এটি দেখল, সে জানত যে এটি একদম সঠিক। এখানে। সে নালার ধারের একটি বিন্দুর দিকে ইশারা করে বলল, আমি এখানে আমার বাড়ি বানাব। শেঠ আনন্দপ্রকাশ, যিনি তার সাথে জমি দেখতে এসেছিলেন, হাসলেন। এটি একটি ভালো জায়গা, শান্ত, গ্রামের গোলমাল থেকে দূরে। আমার এটাই চাই, প্রিয়া জবাব দিল। শান্তি আর নীরবতা, আর কিছু তৈরি করার জন্য জায়গা। কারণ এটাই ছিল তার পরিকল্পনা। সে বসে বসে টাকা শেষ হওয়ার অপেক্ষা করার পাত্রী ছিল না। সে কাজ করবে, সে সৃষ্টি করবে, সে নিজের যন্ত্রণাকে সুন্দর কিছুতে বদলে দেবে। পরের কয়েক মাস প্রিয়া তার বাড়ি তৈরির কাজ তদারকি করল। এটি একটি সাধারণ কিন্তু মজবুত বাড়ি ছিল। মাটির দেওয়াল, টালির ছাদ, আর একটি বড় বারান্দা যেখান থেকে সে বসে সূর্যাস্ত দেখতে পারত। বাড়ির পাশে সে একটি বড় গুদামঘর বানালো, যেখানে কাজ করার টেবিল, আলমারি আর তার প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতির জন্য যথেষ্ট জায়গা ছিল। কারণ প্রিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে সে আবর্জনা কুড়ানোর সেই সমস্ত বছরগুলোর কিছু একটা করবে। সে অন্যদের ফেলে দেওয়া জিনিস দিয়ে সৌন্দর্য তৈরি করবে। সে এটা প্রমাণ করবে যে কোনো কিছু বা কোনো মানুষই মুক্তির ঊর্ধ্বে নয়। যেদিন সে নিজের নতুন বাড়িতে চলে গেল, প্রিয়া প্রতিটি ঘরে পায়চারি করল। দেওয়াল, আসবাবপত্র, জানালাগুলো ছুঁয়ে দেখল। সব কিছু নতুন ছিল, সব কিছু তার নিজের ছিল। এবং 1 দশকে প্রথমবার তার মনে হল যে সে বাড়িতে আছে। সেদিন রাতে ঘুমানোর আগে প্রিয়ার রূপোর পেঙ্গুইনটি বের করল আর সেটিকে জানালার পাশের একটি তাকে রাখল, যেখানে চাঁদের আলো সেটিকে আলোকিত করতে পারে। আমরা করে দেখিয়েছি প্রিয়তম, সে ফিসফিস করে বলল। এটি সেই বাড়ি নয় যার স্বপ্ন আমরা একসাথে দেখেছিলাম, কিন্তু এটি আমার, এটি আমাদের, আর আমি এটিকে ভালোবাসায় ভরিয়ে দেব, ঠিক যেমন তুমি আমাকে ভরিয়েছিলে। আর তারার ওপার থেকে প্রিয়া কসম খেয়ে বলতে পারত যে সে রবির গলা শুনতে পাচ্ছিল,
যা তাকে উত্তর দিচ্ছে, আমি জানতাম তুমি এটা করতে পারবে। আমি সব সময় জানতাম। রিসাইক্লিং গুদামঘরটি ৩ মাস পর খুলল। প্রিয়া সেটির নাম রাখল পেঙ্গুইন, সেই লকেটের সম্মানে যা ১ দশকের একাকিত্বে তার একমাত্র সঙ্গী ছিল। তার হাতে আঁকা সাইনবোর্ডে একটি নীল রঙের ব্যাকগ্রাউন্ডে একটি ছোট রূপোর পেঙ্গুইন আঁকা ছিল, যার নিচে লেখা ছিল কলা ও রিসাইক্লিং কর্মশালা। এটি কোনো সাধারণ ব্যবসা ছিল না, এটি ছিল এমন এক জায়গা যেখানে ভাঙাচোরা লোহালক্কর বা আবর্জনাকে গুপ্তধনে পরিণত করা হতো। প্রিয়া কয়েক মাস হস্তশিল্পের কৌশল শেখায় আর ফেলে দেওয়া সামগ্রীকে ব্যবহারযোগ্য ও সুন্দর বস্তুতে পরিণত করার উপায়ের গবেষণায় কাটিয়েছিল। কাচের বোতল দিয়ে তৈরি ল্যাম্প, কাঠের টুকরো দিয়ে তৈরি আসবাবপত্র, অ্যালুমিনিয়ামের কৌটো দিয়ে তৈরি গয়না, সব রঙের প্লাস্টিকের ছিপি দিয়ে তৈরি ছবি, প্রতিটি টুকরো ছিল অনন্য। প্রতিটি টুকরো একটি গল্প বলত, আর প্রতিটি টুকরোতে প্রিয়ার আত্মার একটা ছোট অংশ ছিল। উদ্বোধনের দিন শেঠ আনন্দ প্রকাশ প্রথম অতিথি হিসেবে এলেন। তিনি ফুলের তোড়া আর একটি হাসি নিয়ে এসেছিলেন যা তার বৃদ্ধ মুখকে আলোকিত করছিল। রবির খুব গর্ব হতো। তিনি নিজের চারদিকে তাকিয়ে বললেন, এটি ঠিক সেটাই যা সে আপনার জন্য চেয়েছিল। প্রিয়ার মনে হলো চোখ দিয়ে জল আসবে, কিন্তু সে তা আটকে নিল। এই সব তার বদৌলতে, সে উত্তর দিল, আর আপনার বদৌলতে না। শেঠ আনন্দ প্রকাশ মাথা নাড়লেন। এই সব আপনার নিজের বদৌলতে, আপনার শক্তি, আপনার মর্যাদা, আপনার হার না মানার ইচ্ছা, তখনও যখন সবকিছু হারিয়ে গিয়েছে বলে মনে হচ্ছিল। প্রিয়া উত্তর দেওয়ার আগেই আরও লোক আসতে শুরু করল। কৌতূহলী প্রতিবেশী যারা দেখতে চেয়েছিল সেই পেঙ্গুইনওয়ালি পাগল মহিলা তার টাকার কি করেছে, বাজারের ব্যবসায়ীরা যারা তাকে ডাস্টবিনে কিছু খুঁজতে দেখেছিল, বাচ্চারা যারা কোনোদিন তাকে দেখে চিৎকার করেছিল আর এখন তাকে অবাক চোখে দেখছিল, চিনতে পারছিল না। কারণ প্রিয়া এখন আর সেই মহিলা মনে হচ্ছিল না। তার চুল, যা আগে জট পাকানো আর নোংরা ছিল, এখন পরিষ্কার আর চকচকে হয়ে তার কাঁধের ওপর পড়ছিল। তার মুখে যদিও এখনও বছরের পর বছর দুঃখের ছাপ ছিল, তবু এক শান্ত ভাব ফুটে উঠছিল যা আগে ছিল না। আর তার চোখগুলো, যে চোখগুলো এত দীর্ঘ সময় নিভেছিল, এখন এক অভ্যন্তরীণ আলোয় জ্বলজ্বল করছিল যা কেউ অবজ্ঞা করতে পারছিল না। সে সেই প্রিয়াই ছিল, কিন্তু সে পুরোপুরি এক নতুন মহিলাও ছিল। উদ্বোধন সফল হল। লোকে প্রিয়ার সৃষ্টির প্রশংসা করল, দাম জিজ্ঞেস করল, অর্ডার দিল। গ্রামের অনেক ব্যবসায়ী তাদের দোকানে তার পণ্য বিক্রি করতে আগ্রহ প্রকাশ করল। আঞ্চলিক খবরের কাগজের একজন সাংবাদিক ছবি তুললেন, আরেকটি প্রবন্ধ লেখার প্রতিশ্রুতি দিলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রি বা প্রচার ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই মহিলারা, গ্রামের ৫ জন মহিলা। সবাই কঠিন পরিস্থিতির শিকার। অনুষ্ঠানের সময় প্রিয়ার কাছে এলেন। একজন ৩ সন্তানের একা মা ছিলেন, দ্বিতীয়জনকে তার স্বামী ছেড়ে দিয়েছিল, তৃতীয়জন তার চাকরি হারিয়েছিলেন এবং তার পরিবারের ভরণপোষণের কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। সবাই প্রিয়ার গল্প শুনেছিলেন। সবাই জানতে চেয়েছিলেন কর্মশালায় কাজ আছে কিনা। প্রিয়া তাদের একে একে দেখলেন, আর তাদের চোখে সেই একই যন্ত্রণা দেখলেন যা সে নিজেও জানত। নিরাশা, ভয় আর এক দুনিয়ায় অদৃশ্য হয়ে যাওয়ার অনুভূতি, যা অসহায়দের দিকে তাকিয়ে দেখার সময় পায় না। আর সে ঠিকঠাক বুঝতে পারল তাকে কি করতে হবে। সবার জন্য কাজ আছে, সে বলল। আমি বড় মাইনের প্রতিশ্রুতি দিতে পারি না, কিন্তু আমি সম্মান, মর্যাদা আর একটি কাজ শেখার সুযোগ দিতে পারি। যদি আপনারা কঠোর পরিশ্রম করতে রাজি থাকেন, তবে এখানে আপনাদের জায়গা আছে। ৫ জন মহিলা কোনো ইতস্তত না করেই তা মেনে নিলেন। আর এইভাবে এমন কিছু শুরু হলো যার পরিকল্পনা প্রিয়া কোনো দিন করেনি, কিন্তু যা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হয়ে উঠবে। কর্মশালা পেঙ্গুইন শুধু একটি ব্যবসা ছিল না, এটি ছিল একটি আশ্রয়। এমন এক জায়গা যেখানে ভেঙে পড়া মহিলারা নিজেদের আবার গড়ে তুলতে পারত। এমন এক জায়গা যেখানে জনজনা পানায় কোলে নপড়ত। এমন এক জায়গা যেখানে কেউ অদৃশ্য ছিল না। পরের কয়েক মাস কঠোর কাজের মধ্যে কাটল। প্রিয়া মহিলাদের সেই সব কিছু শেখালো যা সে নিজে শিখেছিল, আর তারা বিনিময়ে নিজেদের দক্ষতা আর সৃজনশীলতা যোগ করল। কর্মশালা বাড়ল, বিক্রি বাড়ল, আর পেঙ্গুইনের খ্যাতি শান্তিনগরের বাইরেও ছড়িয়ে পড়ল। শহর থেকে সাংবাদিকরা রিপোর্ট করতে এলেন। সমাজসেবামূলক সংস্থাগুলো কর্মশালাটিকে এক দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করল। এমনকি রাজধানীর কিছু হস্তশিল্পের দোকানও কর্মশালার জিনিস বিক্রি করা শুরু করে দিল। কিন্তু প্রিয়ার জন্য আসল সাফল্য টাকা বা পরিচয়ে মাপা যেত না। এটি মাপা হতো সেই মহিলাদের হাসিতে যারা তার সাথে কাজ করত,
সেই সব গল্পে যা তারা একসাথে কাজ করার সময় ভাগ করে নিত, আর তাদের প্রত্যেকের মধ্যে যে পরিবর্তন সে প্রতিদিন দেখত। উদ্বোধনের 1 বছর পর কর্মশালায় 15 জন মহিলা কাজ করছিলেন। সবাই কঠিন গল্পের সাথে রিসাইক্লিং কৌটো আর কাচের বোতলের মাঝে এক দ্বিতীয় সুযোগ পাচ্ছিলেন। আর প্রিয়া, সেই মহিলা যাকে গ্রাম পেঙ্গুইনওয়ালি পাগল মহিলা বলতো, এখন এমন একজন হয়ে উঠেছিলেন যাকে সবাই সম্মান করত। শুধু এই জন্য নয় যে তার কাছে টাকা ছিল, শুধু এই জন্য নয় যে সে তার মৃত স্বামীর পরিবারের বিরুদ্ধে আইনি লড়াই জিতেছিল, বরং এই জন্য যে সে প্রমাণ করেছিল মর্যাদা পরিস্থিতির ওপর নির্ভর করে না, দয়া দুঃখ থেকে জন্মাতে পারে, আর আশা কোনোদিন মরে না, যদিও মাঝে মাঝে ঘুমিয়ে থাকে বলে মনে হয়। দেবকী দেবী আর তার ছেলেদের বিরুদ্ধে মামলা শেঠ আনন্দপ্রকাশের প্রাসাদে সাক্ষাতের 6 মাস পর চলল। প্রিয়া সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছিল, কিন্তু অভিযোগকারী হিসেবে নয়। শেঠ আনন্দপ্রকাশ অভিযোগ এনেছিলেন এবং সমস্ত প্রয়োজনীয় প্রমাণ পেশ করেছিলেন। মামলাটি মজবুত ছিল, অকাট্য ছিল। দেবকী দেবীকে জালিয়াতি আর দলিলে জালসাতির দায়ে দোষী সাব্যস্ত করা হল। তাকে 3 বছরের জেলে সাজা দেওয়া হল, যদিও তার বয়স আর স্বাস্থ্যের কারণে তাকে বেশিরভাগ সময় গৃহবন্দী রাখা হবে। সুরেশ আর নারেশকেও একই রকম সাজা দেওয়া হল, সাথে অতিরিক্ত জরিমানাও করা হল, যাতে তারা প্রায় সর্বশান্ত হয়ে গেল। যখন বিচারক রায় পড়লেন, প্রিয়া সেই পরিবারটিকে দেখল যারা তাকে এত ক্ষতি করেছিল। দেবকী দেবী ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন, অনেক বুড়িয়ে গিয়েছিলেন, যেন আইনি প্রক্রিয়ার এই কয়েক মাস তার বাকি জীবনটুকু শুষে নিয়েছে। তার পাশে তার ছেলেরা সেই অভিমানী পুরুষদের ছায়া মনে হচ্ছিল, যারা শেঠ আনন্দপ্রকাশের প্রাসাদে ঢুকে দাবি করছিল যা তাদের নয়। আর প্রিয়ার কোনো তৃপ্তি অনুভব হল না, কোনো জয় মনে হল না, শুধু এক গভীর বিষাদ অনুভব হল। এক পরিবারের জন্য বিষাদ, যারা ভালোবাসার বদলে লোভকে বেছে নিয়েছিল। এক মায়ের জন্য বিষাদ, যিনি নিজের ছেলেকে হারিয়েছিলেন, আর তার স্মৃতির সম্মান করার বদলে সেটিকে মিথ্যে আর অপরাধ দিয়ে কলঙ্কিত করেছিলেন। সেই সবকিছুর জন্য বিষাদ, যা হতে পারত কিন্তু কোনোদিন হয়নি। যখন মামলা শেষ হল, প্রিয়া দেবকী দেবীর কাছে এগিয়ে গেল। প্রহরীরা সতর্ক হয়ে উঠল, কিন্তু সে হাত তুলে ইশারা করল যে সব ঠিক আছে। দেবকী দেবী, সে নিচু স্বরে বলল, যাতে শুধু তিনি শুনতে পান, আমি আশা করি একদিন আপনি শান্তি পাবেন, আমার জন্য নয়, বরং রবির জন্য। সে চায়নি আপনাদের পরিবার এভাবে শেষ হয়ে যাক। বুড়ি তার ক্লান্ত চোখ দিয়ে প্রিয়াকে দেখলেন, যা আগে শত্রুতায় ভরা ছিল, এখন শূন্য ছিল। আমি তোমার ক্ষমার যোগ্য নই, তিনি বিড়বিড় করে বললেন। হয়তো না, প্রিয়া জবাব দিল, কিন্তু ক্ষমা আপনার জন্য নয়, এটি আমার জন্য, যাতে আমি বিদ্বেষের বোঝা ছাড়া জীবনে এগিয়ে যেতে পারি। আর উত্তরের অপেক্ষা না করেই সে ঘুরে দাঁড়ালো এবং আদালত থেকে বেরিয়ে গেল। বাইরে সূর্য এত তীব্রভাবে জ্বলছিল, যেন তা এক দীর্ঘ রাতের শেষের উদযাপন করছে। শেঠ আনন্দপ্রকাশ নিজের গাড়ির পাশে তার জন্য অপেক্ষা করছিলেন। সব ঠিক আছে তো, তিনি জিজ্ঞেস করলেন। প্রিয়া সকালের তাজা বাতাসে লম্বা শ্বাস নিল। হ্যাঁ, সে উত্তর দিল, আমার মনে হয় আমি অবশেষে ঠিক আছি। 5 বছর পর প্রিয়া নিজের বাড়ির বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল। আকাশ কমলা আর বেগুনি রঙে রঞ্জিত হয়েছিল। সেই রঙগুলো তার জমির পাশে বয়ে চলা শান্ত নালার জলে প্রতিফলিত হচ্ছিল। তার নিজের হাতে গড়ে তোলা বাগান ফুলে ফুলে ভরা ছিল। গোলাপ, গাঁদা আর জুঁই ফুলের গন্ধে বাতাস মম করছিল। এটি সুন্দর ছিল, আর এটি তার নিজের ছিল। পেঙ্গুইন কর্মশালা একটি সমবায় সমিতিতে পরিণত হয়েছিল, যাতে 40 জনেরও বেশি মহিলা কাজ করতেন। তাদের পুরো অঞ্চলের হস্তশিল্পের দোকানগুলোর সাথে চুক্তি ছিল। তারা সামাজিক উদ্যোক্তা হিসেবে পুরস্কার জিতেছিল, আর তাদের গল্প খবরের কাগজে, ম্যাগাজিনে, এমনকি একটি তথ্যচিত্রেও বলা হয়েছিল, যা জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়েছিল। কিন্তু প্রিয়ার জন্য সবসময় সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেই মহিলারা, তাদের গল্প আর তাদের পরিবর্তন। প্রতিবার যখন সে তার কোনো কর্মীকে কোনো কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে দেখত, প্রতিবার যখন সে তাদের কাউকে বলতে শুনত যে কর্মশালাটি তার জীবন বদলে দিয়েছে, তখন প্রিয়ার মনে হতো তার সবার সমস্ত কিছু সার্থক ছিল। যন্ত্রণা তাকে গড়েছিল, হারানো তাকে শিখিয়েছিল, আর ভালোবাসা, সেই ভালোবাসা যা রবি তাকে দিয়েছিল এবং যা সে এতদিন নিজের হৃদয়ে সযত্নে আগলে রেখেছিল, তাকে বাঁচিয়েছিল। শেঠ আনন্দপ্রকাশ 2 বছর আগে মারা গিয়েছিলেন, শান্তিতে নিজের বিছানায় পরিবারের সবার মাঝে। প্রিয়া তার শেষকৃত্যে সামিল হয়েছিল, আর সে কেঁদেছিল, যেভাবে সে রবির মৃত্যুর পর থেকে কোনোদিন কাঁদেনি। কারণ শেঠ আনন্দপ্রকাশ শুধু একজন দাতা বা উপকারী ব্যক্তির চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন একজন বন্ধু, একজন রক্ষক।
তিনি ছিলেন সেই যোগসূত্র যা তাকে অতীতের সাথে জুড়ে রেখেছিল আর তাকে ভবিষ্যৎ গড়ার অনুমতি দিয়েছিল। নিজের উইলে জমিদার প্রিয়ার জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন। প্রিয়া সেটি এতবার পড়েছিল যে তার মুখস্থ হয়ে গিয়েছিল। প্রিয় প্রিয়া, তাতে লেখা ছিল, যখন আমি রবির সাথে দেখা করি তখন আমি জানতাম সে এক বিশেষ মানুষ, কিন্তু যখন আমি আপনার সাথে দেখা করলাম তখন আমি বুঝতে পারলাম সে আপনাকে কেন এত ভালোবাসত। আপনার মধ্যে এমন এক আলো আছে যা কোনোদিন নেভে না, অন্ধকার যত গভীরই হোক না কেন। আমার গল্পের অংশ হতে দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে দয়া সব সময় যেতে, যদিও মাঝে মাঝে দেরিতে আসে। ভালোবাসা ও প্রশংসার সাথে, আনন্দ প্রকাশ। প্রিয়া রূপোর পেঙ্গুইনের ওপর হাত রাখল, যা এখনও তার গলায় ঝুলছিল। সে সেটি কোনো দিন খোলেনি, কোনো দিন খুলবেও না। এটি রবির সাথে তার বন্ধন ছিল। এটি তাকে মনে করিয়ে দিত যে সত্য ভালোবাসা কোনো দিন মরে না। এটি শুধু স্মৃতিতে, শক্তিতে আর তখন এগিয়ে যাওয়ার ক্ষমতায় বদলে যায় যখন সব কিছু হারিয়ে গিয়েছে বলে মনে হয়। সূর্য পাহাড়ের আড়ালে লুকিয়ে গেল, আর আকাশে প্রথম তারাগুলো দেখা দিল। প্রিয়া হাসল। আমরা করে দেখিয়েছি প্রিয়তম, সে বাতাসে ফিসফিস করে বলল। যা কিছু আমরা একসাথে স্বপ্ন দেখেছিলাম আমরা তা করে দেখিয়েছি। সে বারান্দা থেকে উঠল এবং নিজের বাড়ির ভেতরে চলে গেল। মূল ড্রয়িং রুমের দেওয়ালে তার বিয়ের সেই একা ছবিটা ছিল যা সে দারিদ্র্যের ওই সমস্ত বছরগুলোতে আগলে রেখেছিল। তার পাশে একটি নতুন ছবি ছিল, প্রিয়া কর্মশালার মহিলাদের মাঝে ঘেরা, সবাই হাসছে, সবাই নিজেদের হাতে তৈরি জিনিস ধরে আছে। দুটো ছবি, দুটো জীবন, যা ছিল আর যা সে নিজে গড়েছিল। আলো নেভানোর আগে প্রিয়া রবির ছবির দিকে শেষ একবার তাকাল। তরুণ, হাস্যোজ্জ্বল, চিরন্তন। শুভরাত্রে প্রিয়তম, সে বলল। আমাকে কোনোদিন একা না ছাড়ার জন্য ধন্যবাদ। আর রাতের নিস্তব্ধতায় সে কসম খেয়ে বলতে পারত যে সে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, যা তাকে উত্তর দিচ্ছে, আমি কোনোদিন ছাগিনি, আমি কোনোদিন ছাড়ব না। প্রিয়া চোখ বন্ধ করল এবং হাসল, কারণ সে এমন কিছু শিখে নিয়েছিল যা বুঝতে তার সারা জীবন লেগে গিয়েছিল। যখন কেউ চলে যায় তখন ভালোবাসা শেষ হয়ে যায় না, বরং তা থেকে যায় আর বদলে যায়। ভালোবাসা থেকে যায়, গুণিতক হয়, আর যদি আপনি এর ভালো দেখাশোনা করেন তবে এটি সব সময় আপনার সাথে থাকে। আর এইভাবে সেই মহিলা, যাকে পুরো গ্রাম আবর্জনা কুড়ানি বলে ডাকত, মর্যাদা, আশা আর কৃতজ্ঞতার সব থেকে শুদ্ধ উদাহরণ হয়ে উঠলেন। শুধু এই জন্য নয় যে টাকা তাকে বদলে দিয়েছিল, শুধু এই জন্য নয় যে ন্যায় বিচার অবশেষে পাওয়া গিয়েছিল, বরং এই জন্য যে সে সব থেকে অন্ধকারের মুহূর্তগুলোতেও এটা বিশ্বাস করা ছাড়েনি যে সে আরও ভালো কিছুর যোগ্য ছিল। আর সেই বিশ্বাস আর সেই ছোট্ট শিখাটি যা রবি এত বছর আগে তার হৃদয়ে জ্বালিয়েছিল, অবশেষে তার পথকে আলোর দিকে আলোকিত করে দিল।